গতকাল যে ক্লাসটি আমি নিয়েছিলাম সেই ক্লাসে আমরা গতকালকের ক্লাসে রেকর্ডটা করেছিলাম, আপলোডও করেছি, বাট নেটওয়ার্কের ইস্যুর কারণে সাউন্ডটা অনেকটাই কেটে গেছে সাউন্ডটা। সো মুশকিলটা হচ্ছে যে অনেকে তোমরা এখন সেটা বুঝতে পারছো না। তো যাই হোক, একটুখানি কষ্ট করে এখানে লিখে নিও। টেকনিক্যাল ইস্যু হলে তো আর নেটওয়ার্কের ইস্যু হলে তো আর তো কিছু করার কারো থাকে না, কারণ হাই স্পিড এখানে ইন্টারনেট কাজ করছে, লাগানো হয়েছে। তারপরেও যদি এটা হয় তাহলে তো খুবই দুঃখের সেটা। তো যাই হোক, গতকাল আমরা বোঝার চেষ্টা করেছি আমাদের আলোচনার যেটা বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আমাদের যে করো তো গতকাল আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আমাদের লিবার্টি নিয়ে আমরা আলোচনা করেছি, যেটাকে আমরা ফ্রিডম বলে থাকি। আজ আমি তোমাদের গতকালই বলেছিলাম যে আজ আমরা ইকুয়ালিটি আলোচনা করব, এবং যেটা আমরা করি জেনারেলি একটা টপিক শেষ হলে তবেই গিয়ে পরের তবে তার শেষ হওয়ার পর আমরা সেই টপিকেরই যতগুলো PYQs আছে সেগুলো সলভ করি। বাট আজকের ক্লাসে আমরা সেটা করলাম না। তার কারণটাও আমি বলেছিলাম যে এরপরে যে টপিকটি আলোচনায় আছে, আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে ইকুয়ালিটি। এই ইকুয়ালিটির টপিকটাও বোঝা আমাদের জন্য ভীষণ দরকার। এখানে তুমি ইকুয়ালিটিকে বাদ দিয়ে লিবার্টিকে তুমি এখানে বুঝতে পারবে না, মানে কমপ্লিট হবে না আইডিয়াটা। সো ইকুয়ালিটিকে বুঝতে হবে আমাদের। দুটো এই আইডিয়ার মধ্যে, লিবার্টি এবং ইকুয়ালিটির মধ্যে একটা ক্লোজ রিলেশন আছে। তো সেই রিলেশনসটাও আমাদেরকে বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে এটাই, যে কমপ্লিট আইডিয়াটিকে বোঝার। যাই হোক, আমাদের আলোচনা আমরা যেখানে গতকাল শেষ করেছিলাম সেটা হচ্ছে যে আমরা হেগেল পর্যন্ত ছেড়েছিলাম, অর্থাৎ ওই লিবার্টিকে আমরা বোঝার চেষ্টা করেছিলাম। লিবার্টির বেসিক আইডিয়াটা কি, কে কি বলেছেন, কেন বলেছেন, তাদের লজিকগুলো কি। তো সেখানে আমরা দেখতে পাবো যে দুটো ভেরিয়েশনস আমরা দেখেছি। বেসিক্যালি একটা ভেরিয়েশনস হচ্ছে, দুটো বলবো না, আমরা লিবারালিজমের ফেজটা দেখেছি। লিবারালিজমের তিনটে ফেজ দেখেছি, দুটো হয়েছে, তিনটে হয়নি, বলা ভুল, আজকে আর একটা করে দেবো। তো দুটো ফেজ আমরা দেখেছি লিবারালিজমের। একটা ফেজ হচ্ছে ক্লাসিক্যাল ফেজ, সেকেন্ড ফেজটা আমরা দেখতে পাবো যে মডার্ন ফেজ। ক্লাসিক্যাল ফেজে আমরা ওই মন্তেস্কু থেকে শুরু করে আমরা অ্যাডাম স্মিথ, জন লক, এই সমস্ত রাইটার্সদের আমরা পেয়েছিলাম, ফিলোসোফার্সদের পেয়েছিলাম। তারা বেসিক্যালি লিবার্টির আইডিয়াটিকে নেগেটিভ সেন্সে দেখার চেষ্টা করেছিলেন, নেগেটিভ ওয়েতে দেখার চেষ্টা করেছেন, এবং কোনো রকমের বাধা তারা ফেস করতে চান না। কোনো রকমের বাধা ছাড়াই এক ধরনের ব্যবস্থাকে তারা উপভোগ করতে চাইছেন, এবং সেটাকেই তারা স্বাধীনতার পূর্ব শর্ত বা শর্ত হিসেবে দেখেছেন। তো এগুলো তো আমরা বুঝেছি। তারপর বোঝার চেষ্টা করলাম যে পজিটিভ লিবার্টি থিঙ্কার্সরাও বেরিয়ে আসলেন, TH গ্রিন, বার্কার, তারপরে ল্যাস্কি, হ্যাঁ, তারপরে তোমাদের LT হবহাউস, এই সমস্ত থিঙ্কার্সদের কথা বলেছিলাম। এবং যখন তোমাদের মডার্ন লিবারালিজম পড়িয়েছিলাম, ওয়েলফেয়ার লিবারালিজম পড়িয়েছিলাম, রিভিশনাল লিবারালিজম যখন পড়িয়েছিলাম, তখনও তোমাদের এগুলো বলেছিলাম। তো যাই হোক, সেগুলোকে আবার এখানে লিঙ্ক করে এই আইডিয়াটিকে ডেভেলপ করার চেষ্টা করেছি যে পজিটিভ লিবার্টির আইডিয়াটা ঠিক এক্স্যাক্টলি কীরকম। তো আমরা সেটাও বোঝার চেষ্টা করেছি। আর আমরা একদিক থেকে এটাও বোঝার চেষ্টা করেছি যে পজিটিভ লিবার্টির আইডিয়াটার পাশাপাশি আরও কতগুলো এখানে আমরা ওই ইন্ডিভিজুয়ালিজমের পাশাপাশি আমরা আরও কতগুলো আইডিয়া, যেমন হচ্ছে একটা আইডিয়া বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে সামগ্রিকতার আইডিয়া বা আইডিয়ালিজমের আইডিয়া। সেখানেও সেটার মধ্য দিয়ে স্টেটটাকে বা টোটালিটারিয়ানশিপের আইডিয়া, যাই বলো না কেন, মোটামুটিভাবে যেখানে অথরিটির আইডিয়াটিকে স্ট্রং পজিশনে রাখা হয়েছে, তো সেই আইডিয়াটির মধ্য দিয়েও লিবার্টিকে ইনডিরেক্টলি উপভোগ করার একটা কিন্তু অবস্থা সেখানে আমাদের রয়েছে, সেটাও বোঝার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা প্লেটোর নাম উচ্চারণ করেছি, সেখানে আমরা অ্যারিস্টটলের নাম উচ্চারণ করেছি, সেখানে আমরা হেগেলের নাম উচ্চারণ করেছি, সেখানে আমরা হবসের নাম উচ্চারণ করেছি। এই সমস্ত নামগুলো আমরা পেয়েছি, এবং তারাও বলার চেষ্টা করেছিলেন যে এই আইডিয়াটা হচ্ছে
কী ধরনের আইডিয়াটা? স্টেট যে শক্তিশালী যদি হয় অ্যাজ অ্যান অথরিটি, তাহলে কী হবে, এবং স্টেট নিজের মতো করে যদি ফাংশনস করতে পারে তাহলে লিবার্টি নাকি এনশিওর করা যাবে। তো এই সমস্ত আর্গুমেন্টগুলো আমরা সেখানে দেখেছি। একটা ব্রাঞ্চ আমি তোমাদের ছেড়ে দিয়েছিলাম লিবারালিজমের, সেটা হচ্ছে নিও লিবারালিজমের যে ব্রাঞ্চটা বা ফেসটা সেটা। তো সেখানে বেসিক্যালি ওই রবার্ট নোজিক, তারপরে আমরা সেখানে দেখতে পাবো রবার্ট নোজিক, তারপরে আমরা সেখানে দেখব, দাঁড়াও, রবার্ট নোজিক আমাদের আছে সেখানে, তারপরে আমাদের সেখানে আছে, এটা তো ইকুয়ালিটি না, আচ্ছা কী বলছো? হ্যাঁ, রবার্ট নোজিকের নামটা আমরা পেয়েছিলাম, রবার্ট নোজিক আমরা পেয়েছি, তারপরে আমরা ফ্রেডরিক ভন হায়েকের নাম আমরা পেয়েছি, মিল্টন ফ্রাইডম্যানের নামটা আমরা পেয়েছি। এই তিনজনের নাম আমরা বিশেষভাবে পড়ে থাকি। এগুলোও তোমাদের নিও লিবারালিজম যখন পড়ানো হয়েছে, লিবার্টারিয়ান থিওরি যখন পড়ানো হয়েছে, তখন তোমাদের এগুলো নিয়ে বলা হয়েছে। তো বেসিক আইডিয়াগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। তো বেসিক আইডিয়া তোমাদের আছে। তো স্বাভাবিকভাবেই এখানে আমাদেরকে ছোট্ট করে এই কারণে বুঝে নিতে হবে যে প্রত্যেকের বক্তব্য এটাই ছিল যে ইন্ডিভিজুয়ালিজমসকে আবার নতুন করে প্রোগ্রেস করাতে হবে। তবে তারা একেবারেই ওই জন স্টুয়ার্ট মিলের মতো কিছুটা স্টেটের শর্তকে মেনে নিতে চাইছিলেন, অর্থাৎ মানতে তারা রাজি ছিলেন। অর্থাৎ যেটা নেসেসারি এভিলের কথা যেটা বলেছিলেন জন স্টুয়ার্ট মিল, যে যিনি প্রথম ওই নেগেটিভ লিবার্টির সঙ্গে পজিটিভ লিবার্টির একটা ব্রিজ নির্মাণ করেছিলেন। তো সেই আইডিয়াটিকে এনারা এসে আরও পরবর্তীকালে বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আমরা দেখতে পাবো যে এই আইডিয়াটিকে ডেভেলপ করার পেছনে তাদের একটাই শর্ত ছিল, সেটা হচ্ছে সেই সময়কার যে সমাজ ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থায় যেভাবে পুরো সিস্টেমটা ভেঙে পড়ছিল, তো সেই কারণে এটা অনিবার্য ছিল যে সেখানে ইন্ডিভিজুয়ালসকে আরও অনেক বেশি পরিমাণে স্বাধীনতা দেওয়া, মার্কেটকে ফ্রি করে দেওয়া, এবং তার মধ্যে যে স্বাধীনতার বিষয়টিকে উপভোগ করা, এবং স্টেটকে শুধুমাত্র পার্টিকুলার কিছু কিছু জায়গায় উপভোগ করা, স্টেটের অথরিটিটাকে মেনে নেওয়া। তো এই বিষয়গুলোকে আমরা সেখানে দেখেছি, এগুলো তোমরা জানো। এটা গেল আমাদের নিও লিবারালিজমের আলোচনা। আমরা অ্যানার্কিজমের কথাও পড়েছি। অ্যানার্কিস্ট থিঙ্কার্সরা মোটামুটি অথরিটির আইডিয়াটিকে মেনে নিতে চান না। তারা মোটামুটি ইন জেনারেল তাদের একটা কনসেপশন এটাই ছিল যে তারা অ্যানার্কিকে তারা এখানে কী হিসেবে দেখার চেষ্টা করে। তারা বলার চেষ্টা করেছিলেন যে অ্যানার্কিক্যাল যে সোসাইটি, নৈরাজ্যপূর্ণ যে সমাজ, সেই সমাজেই একমাত্র তাদের বক্তব্য হচ্ছে যে মানুষ তার স্বাধীনতা এনজয় করতে পারে, একমাত্র মানুষ তার স্বাধীনতা নৈরাজ্যপূর্ণ সমাজে উপভোগ করতে পারে। যেখানে অথরিটি আছে, যেখানে ল আছে, সেখানে কোনো রকমভাবেই এখানে স্বাধীনতার কনসেপ্টটিকে উপভোগ করা যায় না, সম্ভব নয়। তো সেই কারণে তারা কিন্তু সেটার বিরোধিতা করেছিলেন। তো যারা অথরিটি সিস্টেমের বিরোধিতা করেছিলেন ইন জেনারেল, তাদের কথাগুলোই আমি এখানে বলছি। সেখানে আমরা পেসিফিস্ট অ্যানার্কিস্টদের নাম পাবো, গান্ধীজির নাম পাবো। আমরা ফ্রি মার্কেট অ্যানার্কিস্টদের নাম পাবো, সেখানে রবার্ট নোজিকের নাম পাবো। তো এই সমস্ত নামগুলো, রবার্ট নোজিক, ফ্রেডরিক ভন হায়েক, মিল্টন ফ্রাইডম্যান, এই সমস্ত নামগুলো পাবো। আরও ইন জেনারেল আরও অনেকে ছিলেন, যেমন এখানে আমরা দেখতে পাবো যাদের নাম, তারা হচ্ছে, যেমন এখানে আমরা দেখতে পাবো যাদের নামে এখানে আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম এগুলো আমি তখন সেই সময় পড়াতে গিয়ে। আরও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এদের নামগুলো হচ্ছে লিখে নিতে পারো। এদের তিনটে নাম বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখানে গেল কোথায়, একটা নাম হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে তোমাদের মুখে আসছে না, কোথায় মার্ক করে রাখলাম, তিনটে নাম খুব গুরুত্বপূর্ণ যেগুলো অ্যানার্কিজম পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম। তো সেই তিনটে নামই আমাদেরকে এখানে খুব ভালো করে মনে রাখতে হবে। সেই তিনটে নামই আমাদের আলোচনায় বিশেষভাবে আজকের, হ্যাঁ বাকুনিন, ক্রপটকিন, আর একজন আছেন সেটা হচ্ছে প্রুধো অথরিটির বিরোধিতা করেছিলেন। তো মোটামুটিভাবে আমরা সেই সময় যেগুলো বলেছিলাম, আমি এখানে চোখে পড়লে আবার বলছি, তোমাদের নামগুলো মুখে আসছে না। তো এই দুটো নাম তো হবেই, আর একটা নাম ছিল। তো তিনটে নামকে আমরা দেখতে পাবো যে তারা এখানে বিশেষ করে এই সমস্ত আইডিয়ার কিন্তু বিরোধিতা করেছিলেন। অর্থাৎ অথরিটির যে আইডিয়া, সে আইডিয়াটা তারা কিন্তু চরম লেভেলে বিরোধিতা করেছিলেন, এগুলো আমরা জানি। এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ে আসলাম, তাই না? এবার আমরা চলে আসি আমাদের আলোচনায়
আমাদের আলোচনায় যারা খুব গুরুত্বপূর্ণ তারা হচ্ছে এখানে বাকুনিন, ক্রোপটকিন এবং গডউইন, উইলিয়াম গডউইন, বাকুনিন এবং ক্রোপটকিন, এই তিনজনের নাম খুব গুরুত্বপূর্ণ, যারা অথরিটির বিরোধিতা করেছিলেন এবং বলার চেষ্টা করেছিলেন যে অথরিটিলেস সোসাইটিতেই একমাত্র কী হতে পারে, মানুষ তাদের স্বাধীনতা এনজয় করতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পড়ে এসেছি। এবার আমরা চলে আসি আমাদের আলোচনায়। সেটা হচ্ছে কি, আমাদের আলোচনায় আমরা চলে আসি, এই আলোচনাটি হচ্ছে আমাদের মার্কসিস্ট পার্সপেক্টিভ। আমি ইন জেনারেল এখন এক গল্পটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও, তারপরে তোমরা এগুলো লিখে নেবে কে কী বলেছে, বা এখানে একটাই নাম আছে, লিখে নিতেও পারো, খুব সহজ। সেটা হচ্ছে হারবার্ট আপতেকার। আমরা দেখতে পাবো একজন মার্কসিস্ট রাইটার ছিলেন। হারবার্ট আপতেকার, লিখে নাও, হারবার্ট আপতেকার, APTHEKER, হারবার্ট আপতেকার। মার্কসিস্ট ভিউটা যদি জানতে চাও তাহলে হচ্ছে এইরকম মার্কসিস্ট ভিউ অফ লিবার্টি যদি তোমরা এখানে দেখো, তাহলে আমরা যে বিষয়গুলো পাবো, যার নামটা পাবো আমরা, তিনি হচ্ছেন, বিশেষ করে যার লেখার মধ্য দিয়ে এই আলোচনাগুলো উঠে আসে, তিনি হচ্ছেন আমাদের হারবার্ট আপতেকার। হারবার্ট, HERBERT, হারবার্ট আপতেকার, APTHEKER, হারবার্ট আপতেকার, APTHEKER। হ্যাঁ, হারবার্ট আপতেকারের নামটা আমরা পাবো। তিনি এখানে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই যে তিনি তার বিখ্যাত একটা গ্রন্থ ছিল, তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থে তিনি এখানে বেসিক্যালি কী করেছেন, লিবারালিজমের যে বেসিক ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলোকে তিনি 1 2 3 4 করে কাউন্ট করার চেষ্টা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন এটাই যে লিবারেল সোসাইটি কীভাবে মানুষের স্বাধীনতাকে লিমিটেড করার চেষ্টা করেছে, বা আলটিমেটলি মানুষের স্বাধীনতার কনসেপ্টগুলোকে কিন্তু সীমাবদ্ধ করে রেখেছে। তো এই বেসিক আইডিয়াটিকে তিনি ডেভেলপ করার কাজটি করেছিলেন। তিনি তার বিখ্যাত একটা গ্রন্থ এখানে লিখেছিলেন। এই বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য নেচার অফ ডেমোক্রেসি, ফ্রিডম অ্যান্ড রেভলিউশনস। এই বইটিতে, পাবলিকেশনের ডেটটা একটু দেখে নিও। তো এই বইটিতে আমরা কি দেখতে পাবো, এই বইটিতে আমরা দেখতে পাবো যে তিনি তার এই লিবারালিজমের যে বেসিক ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলোকে তিনি তুলে ধরেছেন এবং বোঝার চেষ্টা করেছেন স্বাধীনতার কনসেপ্টটিকে। স্বাভাবিকভাবেই তিনি এখানে কতগুলো ফিচার্স অবশ্যই তুলে ধরেছেন। সেই ফিচার্সগুলোতে আমি 1 2 3 4 করে যাওয়াটা কি ঠিক হবে, দরকার হবে না, কারণ অলরেডি এগুলো আমরা আলোচনা করে নিয়েছি। বেসিক্যালি এখানে বোঝো যে তিনি এখানে যখন ওই মানুষের স্বাধীনতার কনসেপ্টটিকে বোঝার চেষ্টা করছেন, তখন তিনি লিবারালিজমের সমালোচনার প্রসঙ্গেই সেই আলোচনায় আসছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে মানুষের স্বাধীনতা কী রকমভাবে সেখানে লিমিটেড হয়ে পড়েছে, বা মানুষের স্বাধীনতা সেখানে কিন্তু নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। স্বাধীনতার অ্যাপ্লিকেশনসটা খুব সংক্ষিপ্ত, সেখানে এই বিষয়গুলোকে তিনি দেখানোর চেষ্টা করলেন। এবং অন্যদিকে মার্কসিস্ট পার্সপেক্টিভ থেকে, ক্লাস বেসড একটা ভিউ থেকে, ভালো করে শুনবে, ক্লাস বেসড ভিউ থেকে, বলো কি বলছো? স্যার একটা নয়েজ আসছে। কিসের নয়েজ আসছে? এখনো আসছে? তারের খোসা খাওয়ার মতো আসছে। এখনো আসছে? না, আবার বন্ধ হয়েছে, মাঝে মধ্যে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে কি তাতে? খুবই এটাই না মুশকিল, টেকনিক্যাল জিনিস সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ছোট্ট একটা অসুবিধার কারণে এই জিনিসগুলো হচ্ছে, নড়ছে বলে শুধু, এটা কোনো মানে হয়? এবার ঠিক আছে? বেড়ে গেছে? মুশকিল তো, ভীষণ মুশকিল। ওয়েট আ মিনিট।
এবার ঠিক আছে? রেসপন্স করো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? রেসপন্স করো। এবার কি ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, এই ডিস্টার্ব করছে। ঠিক আছে, আরেকবার বলো। সো এখানে আমরা কি দেখতে পাবো, অসুবিধা হলে বলবে আবার, হ্যাঁ? তো এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে মার্কসিস্ট রাইটার এখানে ক্লাস বেসড ভিউ থেকে বলতে পারো, ক্লাসের পার্সপেক্টিভ থেকে এখানে কি বলার চেষ্টা করলেন তিনি, ক্লাসের পার্সপেক্টিভ থেকে বা ভিউ থেকে তিনি এখানে লিবার্টিকে বোঝার চেষ্টা করলেন। বেসিক্যালি তিনটে সমালোচনা তিনি এখানে বুর্জুয়াদের সম্পর্কে করেছিলেন এবং সেগুলো আর কি মার্কসিস্ট আইডিয়া হিসেবেই কনসিডার হয় এক প্রকার, সেখান থেকে মার্কসিস্ট আইডিয়াগুলো তৈরি হয়। তো কি বলেছিলেন কি বলেছিলেন তিনি 1 2 3 করে লিখে নিতে পারো। 1 নম্বরে তিনি বলেছিলেন, এখানে 1 নম্বরে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যে স্বাধীনতার যে কনসেপ্টটা বা বুর্জুয়াদের যে উদারনীতিবাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টেতে আমরা কি দেখতে পাই, একটা শ্রেণীগত একটা মানে এখানে দেখতে পাবো যে এই বুর্জুয়াদের যে স্বাধীনতার যে কনসেপ্ট, সে লিবারালিজমের যে স্বাধীনতার যে কনসেপ্ট, সে সব কনসেপ্টই আলটিমেটলি বুর্জুয়াদেরই চিন্তা ভাবনার প্রতিফলন ঘটিয়েছে। সো ইট ওয়াজ বেনিফিটেড ফর দি লিবারালিজম ওয়াজ বেনিফিটেড, এখানে তারা এই কথাটি বলেছিলেন, তিনি বলেছিলেন লিবারালিজম LIBERALISM লিবারালিজম ওয়াজ বেনিফিটেড, লিবারালিজম ওয়াজ হবে না, LIBERALISM লিবারালিজম বেনিফিটেড Liberalism benefited the bourgeois class. এই কথাটি তিনি বলেছিলেন। লিবারালিজমের মধ্য দিয়ে ব্যক্তির স্বাধীনতার যে কনসেপ্টটিকে এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, তো সেটা আলটিমেটলি কি করেছে, বুর্জুয়া ক্লাসকেই বেনিফিট করেছে, এটা তারা এখানে তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন। 2 নম্বর তিনি কি বলার চেষ্টা করলেন, 2 নম্বর তিনি বলার চেষ্টা করলেন যে এটা অনেকটা বেশি ইন্ডিভিজুয়ালিস্ট চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত, ইন্ডিভিজুয়ালিজম যেটাকে বলা হয়, ইন্ডিভিজুয়ালিস্ট থট, INDIVIDUALIST, ইন্ডিভিজুয়ালিস্ট থট, বেসড অন ইন্ডিভিজুয়ালিস্ট থট, ঠিক আছে, বেসড অন ইন্ডিভিজুয়ালিস্ট থট। তো এই কথাটি তিনি বলার চেষ্টা করলেন যে এটা একটা ব্যক্তি স্বাতন্ত্র্যভাবী চিন্তাধারা কিন্তু চিন্তার উপর নির্ভরশীল। তার কারণ হচ্ছে ব্যক্তিরই, এবং তাতে করে ব্যক্তিরই উন্নতি হয়েছে, সমাজের বিশেষ করে উন্নতি হয়নি। এর আগেরটাতে কীভাবে সেটাকে দেখানোর চেষ্টা করছেন আইডিয়াটিকে, লিবারালিজম তিনি বলার চেষ্টা করলেন যে বুর্জুয়া যে ক্লাস, সেই ক্লাসেরই এখানে সবথেকে বেশি বেনিফিট হয়েছে। তার কারণ হচ্ছে যে সমাজে যাদের স্বাধীনতাকে মেনে নেওয়া হয়েছে এবং যে ধরনের স্বাধীনতাকে মেনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল স্বাধীনতা আর হচ্ছে লিগ্যাল স্বাধীনতা, অর্থাৎ পলিটিক্যাল লিবার্টি বা রাইটস এবং ইকুয়াল লিবার্টি বা রাইটস, এই দুটোকে মেনে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে কিছু মানুষ যাদের কাছে এখানে সম্পত্তি আছে, তারা তাদের নিজেদের স্বাধীনতার সমস্ত রকমের সদ্ব্যবহারগুলো করতে পেরেছেন বা পুরো সিস্টেমটাকে নিজেদের স্বাধীনতার উন্নতির জন্য ব্যবহার করতে পেরেছেন। সেটা অন্য যে ক্লাসটা আছে, যারা লেবার ক্লাস, তাদের বিশেষ কোনো উন্নতি সেখানে হয়নি। তো স্বাধীনতা এই কারণে তিনি বললেন, লিবারালিজমের যে কনসেপ্ট, যেটা মানুষের ডেভেলপমেন্ট ঘটাবে, স্বাধীনতা নিয়ে আসবে, যে আইডিয়াটা নিয়ে তারা তৈরি করেছে নিজেদের থিওরিটাকে, আলটিমেটলি সেটা কি করেছে না, সেটা শুধুমাত্র বুর্জুয়া ক্লাসেরই জন্য কিন্তু বেনিফিটেড হয়েছে। সেকেন্ডটা বললেন যে এটা আলটিমেটলি তৈরি হয়েছে কিসের উপরে, এই বুর্জুয়া ক্লাস সিস্টেমটা এস্টাবলিশড হয়েছে ইন্ডিভিজুয়াল থটের উপরে। তো ইন্ডিভিজুয়াল থটের উপরে যখন হয়েছে, আলটিমেটলি বিপরীত দিকে আমরা দেখতে পাবো সামাজিক যে ভাবনা, সোসাইটাল যে কনসেপ্ট, সে কনসেপ্টগুলো কী হয়েছে, এক প্রকার বাধাপ্রাপ্ত হয়েছে এবং স্বাধীনতার একটা লিমিটেড একটা কিন্তু অ্যাপ্লিকেশনস বা একটা কিন্তু এর স্কোপ কিন্তু উঠে এসেছে। তো এই দুটো আইডিয়া তিনি বলার চেষ্টা করলেন। আর থার্ড আইডিয়াটা তিনি এখানে দেওয়ার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে এখানে অর্থনৈতিক অসমতার ধারণাটি রয়েছে, ঠিক আছে, দেয়ার ইজ ইকোনমিক ইনইকুয়ালিটিস
তিনি এটা বলার চেষ্টা করলেন যে ইকোনমিক ইনইকুয়ালিটিস এখানে কিন্তু রয়েছে। এই ইকোনমিক ইনইকুয়ালিটিস থাকার ফলে কি হয়েছে, এক প্রকার এখানে আমরা দেখতে পাবো যে সমাজে কিছু মানুষেরই উন্নতি হয়েছে, অর্থাৎ বুর্জোয়াদেরই উন্নতি হয়েছে, বাকিদের উন্নতি হয়নি। ইকোনমিক ইকুয়ালিটিস রয়েছে, কিন্তু অন্যদিকে পলিটিক্যাল এবং লিগাল ইকুয়ালিটিসের কথা বলা হয়েছে। তো এখানে তাদের বক্তব্য হচ্ছে যে যতক্ষণ না সমাজে ইকোনমিক ইকুয়ালিটিস দেওয়া যাচ্ছে, অর্থনৈতিক সাম্য এখানে যতক্ষণ না এখানে এস্টাবলিশ করা যাচ্ছে, অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, ইকোনমিক এবং সোশ্যাল ইকুয়ালিটি যতক্ষণ না নিয়ে আসা যাচ্ছে, ততক্ষণ তার বক্তব্য হচ্ছে যে সোসাইটিতে কোনো রকমভাবে সেখানে মানুষের পলিটিক্যাল এবং মানুষের লিগ্যাল রাইটসের কোনো মূল্য থাকে না। তো এই কথাটি বলে আমরা দেখতে পাবো কি তিনি নিন্দা করলেন। এবং মার্কসিস্ট রাইটাররা ইন জেনারেল যে বিষয়গুলিকে তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে ইকুয়ালিটি, স্বাধীনতা একমাত্র মানুষ উপভোগ, স্বাধীনতার ধারণাটি বলছেন একটা বুর্জোয়া ধারণা, বুর্জোয়াদের উন্নতির জন্যই তৈরি হয়েছে। বাট স্বাধীনতা নিয়ে তারা যে বিশেষ কিছু বলেন না তা কিন্তু নয়, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালের পক্ষে দাঁড়ান না। তাদের স্বাধীনতার কনসেপ্ট বলছে যে আমাদের স্বাধীনতা, আমাদের ধারণার মধ্যেও স্বাধীনতা আছে, আমাদের আইডিয়ার মধ্যেও স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা ইন্ডিভিজুয়ালের স্বাধীনতা নয়, সেই স্বাধীনতা ইন্ডিভিজুয়ালসের স্বাধীনতার মধ্যে দিয়ে ক্যাপিটালিস্টদের স্বাধীনতা নয়, সেই স্বাধীনতা সেখানে সোসাইটাল স্বাধীনতা, সমাজের স্বাধীনতার কথা তিনি এখানে কিন্তু বলার চেষ্টা করেছেন। তো এইরকম, এবং এই স্বাধীনতাগুলো তারা বলার চেষ্টা করেছেন শুধুমাত্র কোথায় সম্ভব, তারা এখানে বলার চেষ্টা করেছেন যে স্বাধীনতার এই ধারণাগুলিকে রাষ্ট্রের যে অধীন বা একনায়কতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, প্রোলেতারিয়েতের যে একনায়কতন্ত্রের কথা তারা বলেছেন, সেই একনায়কতন্ত্রেই সম্ভব। এবং এটা সম্ভব কোথায় না, একটা তারা বলার চেষ্টা করেছেন যেটা প্রিমিটিভ যে সোসাইটি ছিল, আদিম প্রিমিটিভ যে সোসাইটি, প্রিমিটিভ যে কমিউনিস্ট সমাজ, প্রিমিটিভ কমিউনিস্ট যে সোসাইটি ছিল, সেই কমিউনিস্ট সোসাইটিতে সম্ভব। আর ফার্দার যেটা হচ্ছে কমিউনিস্ট সোসাইটি, যেটা ফার্দার আবার গড়ে উঠবে, সেই সোসাইটিতে এটা শুধুমাত্র সম্ভব, অর্থাৎ ছিল, এবং আগামী দিনে আবার সমাজ বিবর্তন হয়ে সেখানে এসে এটা সম্ভবপর হবে। আদারওয়াইজ অন্য কোনো সমাজ ব্যবস্থায়, যে সমাজ ব্যবস্থাটা আমরা দেখছি বর্তমান দিনে প্র্যাকটিস করছি, ক্যাপিটালিস্ট সোসাইটিটা, লিবারাল সোসাইটি, এখানে স্বাধীনতা বলে কিছু নেই। আসলে সেটা ক্যাপিটালিস্টদের একটা কিন্তু বেনিফিট করার মতো একটা আইডিয়া। তো এটা এই সেন্সে স্বাধীনতাকে কখনো স্বাধীনতা, অর্থাৎ কিছু মুসলিমীয় মানুষের জন্য যদি সেটা স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়ে, তাহলে ইট শুড নট বি ট্রিটেড অ্যাজ লিবার্টি, ইট শুড নট বি কল্ড অ্যাজ লিবার্টি, ইট শুড নট বি কনসিডার্ড অ্যাজ লিবার্টি। এদের এই আর্গুমেন্টটা এখানে কিন্তু আমরা দেখতে পাই। এরপরে তোমরা চলে আসো আমাদের আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে আমাদের সাম্যের ধারণা। এতটুকু আমাদের আলোচনা গেল। তাহলে কি এতটুকু আমাদের আলোচনা গেল, সেটা হচ্ছে কি যে লিবার্টির আলোচনা। এরপর তোমরা ইকুয়ালিটির আলোচনায় চলে আসো। ইকুয়ালিটির আলোচনায় আমরা কি পাবো? ইকুয়ালিটি, প্রথম কথা হচ্ছে এমন একটা শব্দ যেটা আমরা দেখতে পাবো কি যে সামনে থেকে শুনতে যতটা লাগে, বাস্তবে মাটিতে সেটা কিন্তু প্রয়োগযোগ্য সম্ভব নয়। অর্থাৎ ইকুয়ালিটি এমন একটা শব্দ যে নিজে কখনো প্রয়োগযোগ্য হতে পারে না, যে কখনো তার অ্যাপ্লিকেশনসটা কিন্তু হওয়াটা সম্ভব নয়। অর্থাৎ শুনতে আমরা হয়তো একার ইকুয়াল বলতে পারি, আমরা হয়তো প্র্যাকটিস হয়তো নিজের মতো করে একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনস তৈরি করে হয়তো করতে পারি, বাট বাস্তব বিষয়টা হচ্ছে যে ইকুয়ালিটি বাস্তবের মাটিতে কখনো কিন্তু সম্ভব নয়। তাহলে এমন একটা আইডিয়া, যে আইডিয়াটা কখনো বাস্তবের মাটিতে প্রয়োগযোগ্য কখনো সম্ভব নয়। তো এই আইডিয়াটিকে মোটামুটি আমরা দেখতে পাবো। ইকুয়ালিটি বলতে তাহলে কি বোঝায় ইন জেনারেল বুঝে নাও, কারণ যে আইডিয়াটি আমি বললাম সেটা লিবারাল একটা আইডিয়া, সো ইকুয়ালিটির যেটা আমি বললাম যে কখনো সম্ভব নয়, সেটা হচ্ছে লিবারাল একটা পার্সপেক্টিভ। বাট ইন জেনারেল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? ইকুয়ালিটি বলতে বোঝায় এক ধরনের ইকুয়াল অপরচুনিটি, বা এমন এক ধরনের পরিবেশ বা কন্ডিশনস বা শর্ত বা সমাজ, যে সমাজে কি বিশেষ কোনো সুযোগ সুবিধা কারোর জন্য থাকবে না। অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, হবে এটা আচ্ছা, অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ বা অপরচুনিটি যাই বলো না কেন, এটা আমরা দেখতে পাবো কি যে এটাকেই এখানে কিন্তু দেখানো হয়েছে যে কোনো ধরনের কি থাকবে না, এখানে কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা থাকবে না, বা এমন ধরনের একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা বা শর্ত, সমাজের শর্ত, যে শর্তে কি থাকবে না, না কোনো ধরনের বিশেষ সুযোগ সুবিধা থাকবে না, যে সমাজে সকলের মধ্যে একটা ইকুয়ালিটি থাকবে, একটা সমানতা থাকবে। তো সেটাকে এখানে ইকুয়ালিটি হিসেবে দেখানো হচ্ছে, বা এই ধরনের একটা অবস্থাকে সেখানে ডিনোটস করা হচ্ছে।
কিন্তু বাস্তবের মাটিতে আমরা কি দেখতে পাবো? বাস্তবের মাটিতে আমরা দেখতে পাবো এটা কখনো সম্ভব নয়। এটা কারা বলার চেষ্টা করেন? এটা বলার চেষ্টা করেন লিবারেল থিঙ্কার্সরা। লিবারেল পার্সপেক্টিভটা তাহলে আমরা যদি দেখি সবার আগে লিবারেল পার্সপেক্টিভ, তাহলে লিবারেল পার্সপেক্টিভ যদি আমরা সবার আগে দেখার চেষ্টা করি কি পাবো আমরা? লিবারেল পার্সপেক্টিভে আমরা পাবো লিবারেলিস্টরা মনে করে যে ইকুয়ালিটি কখনো কিন্তু সম্ভব নয়। ইকুয়ালিটির এই আইডিয়াটা যখনই আমরা প্রয়োগ করতে যাই তখনই আমরা দেখতে পাই যে সেটা এক প্রকার স্বাধীনতার যে ধারণা সেই ধারণাটির কিন্তু সংকোচন, বা সেই স্বাধীনতার ধারণাটির এক প্রকার আমরা দেখতে পাবো কি যে তার বিরোধিতা বলা যেতে পারে। অর্থাৎ তারা এখানে বলার চেষ্টা করেছেন যে যখন আমরা ইকুয়ালিটি প্র্যাকটিস করতে যাই তখনই আসলে বাস্তবের মাটিতে দেখা যায় যে ইকুয়ালিটি সম্ভব নয়। তার কারণ ইন জেনারেল বোঝো আগে, ইকুয়ালিটি বাস্তবের মাটিতে সম্ভব নয়। এটা প্রাচীনকাল থেকেই ডেভেলপ হয়েছে। এটা শুরুটা যদি আমরা দেখি, তা শুরুর দিকে আমাদের পলিটিক্যাল সায়েন্সে যদি দেখি তাহলে কি দেখতে পাবো? প্লেটোর নাম আমরা পাবো, আমরা অ্যারিস্টটলের নাম পাবো। প্লেটো যেমন ইকুয়ালিটি সম্ভব নয় বলে তিনি কি করলেন? 3টে ভাগে সমাজটাকে ভাগ করলেন এবং সেখানে কি করার চেষ্টা করলেন? ক্লাস বেস সোসাইটি ইস্টাবলিশ করার চেষ্টা করলেন। তাহলে প্লেটোর আইডিয়ার মধ্যে আমরা এটা দেখতে পেয়েছি। প্লেটোর ক্লাস বেস সোসাইটির যে আইডিয়া, প্লেটোর যে ক্লাস বেস সোসাইটির আইডিয়ার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? বা স্টেটের আইডিয়ার মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি তিনি এক প্রকার এটা মেনে নিয়েছেন যে কখনোই ইকুয়ালিটি পসিবল নয়, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি অ্যারিস্টটলের প্রসঙ্গে আসি, অ্যারিস্টটলের প্রসঙ্গে আসলে আমরা কি দেখতে পাবো? অ্যারিস্টটল আমরা দেখে নিয়েছি এক প্রকার তিনি স্লেভারি সিস্টেমকে তিনি এক প্রকার জাস্টিফাই করেছিলেন। স্লেভারি সিস্টেমে তিনি পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি সেই সময় আমরা দেখতে পাবো অভিজাতদের পক্ষে দাঁড়িয়েছিলেন। ডিস্ট্রিবিউশন অফ জাস্টিসের কনসেপ্ট তিনি প্রথম দিয়েছিলেন। মনে করে দেখো, তোমাদের বলেছিলাম এবং দীর্ঘ সময় ধরে বুঝিয়েছিলাম জিনিসগুলো। তিনি কিভাবে ইকুয়ালিটির কথা বলতে গিয়ে আমরা দেখতে পাবো কি ইকুয়ালিটির কথা বলতে গিয়ে তিনি লিবার্টির কথা বলতে গিয়ে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গে দাঁড়ালেন। ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গে দাঁড়িয়ে তিনি সেই সময়কার যে এলিট সোসাইটি, সেই সময়কার যে সেই অ্যারিস্টোক্র্যাটদের পক্ষে তিনি দাঁড়ালেন এবং আলটিমেটলি তিনি মেনে নিলেন যে কখনো কিন্তু ইকুয়ালিটি সম্ভব নয়। তার কারণ তিনি যখন কোয়ালিটির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেন, কোয়ালিটি কোন দিক থেকে না, যাদের মধ্যে মোরালিটি আছে সেটার উপর বেস করে কোয়ালিটি, অর্থাৎ মোরাল ভ্যালুসগুলো যে সমস্ত ব্যক্তিদের মধ্যে আছে, যে সমস্ত ক্লাসের মধ্যে আছে, সেই ক্লাসটা হচ্ছে, তার বক্তব্য হচ্ছে কি না, সেটা হচ্ছে অ্যারিস্টোক্র্যাট। তো সেই অ্যারিস্টোক্র্যাটদের মধ্যেই যেহেতু এই নোবেল ফিচার্সগুলো আছে, তাই তিনি এখানে বললেন যে তাদেরকে এখানে বেশি সুযোগ সুবিধা দিতে হবে। এই বেশি সুযোগ সুবিধা দেওয়ার প্রসঙ্গেই যখন তিনি আসলেন তখন আমরা দেখতে পাবো যে তিনি ইকুয়ালিটির এই ধারণাটিকে কিন্তু নস্যাৎ করলেন। এটা আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে এখানে আরও অনেক চিন্তাবিদ আমরা দেখতে পাবো যে ইকুয়ালিটির এই ধারণাগুলিকে কিন্তু নস্যাৎ করার, মোটামুটি সবই লিবারেল থিঙ্কার্সরা বর্তমান দিনে যদি বলো, লিবারেল থিঙ্কার্সরা বর্তমান দিনে কিন্তু প্রত্যেকেই এটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছে। লিবারেল থিঙ্কার্সরা প্রত্যেকে এটাকে ক্রিটিসাইজ করেছে। তবে কোন থিঙ্কার্সরা হচ্ছে ক্লাসিক্যাল থিঙ্কার্সরা হচ্ছে এখানে নিও লিবারেল থিঙ্কার্সরা। তো ক্লাসিক্যাল লিবারেলস এবং নিও লিবারেল থিঙ্কার্স যারা আছেন তারা আমরা দেখতে পাবো কি যে তারা কিন্তু ইকুয়ালিটির আইডিয়াটিকে এক প্রকার মানতে রাজি হলেন না। তার অন্যতম কারণটা হচ্ছে যে সেখানে ব্যক্তির যে নিজস্ব যে ক্যাপাসিটি, ব্যক্তির নিজস্ব যে এবিলিটি, তার মধ্যে যে স্পেশাল কিছু ফিচার্স আছে যেটা হয়তো তাকে অন্যদের থেকে আলাদা করে, তো সেই আলাদা বিশেষত্বটা সেখানে চাপা পড়ে যাবে বলে তারা এখানে কি করলেন না, ব্যক্তির পক্ষে দাঁড়ালেন। তারা সমাজের পক্ষে দাঁড়ালেন না, তারা এখানে স্টেটের পক্ষে দাঁড়ালেন না, তারা ইকুয়ালিটির পক্ষে দাঁড়ালেন না। তো ব্যক্তিকে ভ্যালুস দেওয়ার জন্য তারা এখানে কি করলেন, ইকুয়ালিটিকে এখানে কিন্তু হার্ম করলেন, ইকুয়ালিটিকে এখানে এক প্রকার তারা কিন্তু ইগনোর করলেন। এটা আমরা দেখতে পেয়েছি। বাট এই লিবারালিজমের মধ্যে আর একটা ব্রাঞ্চ আমরা দেখতে পাবো, যে ব্রাঞ্চটার নাম কি, যে ব্রাঞ্চটার নাম হচ্ছে আমরা দেখতে পাবো মডার্ন লিবারালিজম। সেই লিবারাল থিঙ্কার্সদের মধ্যে অনেকে আবার এসে এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে এখানে আবার কিন্তু একটু রেস্ট্রিকশন ইম্পোজ করতে চাইলেন এবং তারা এখানে রেস্ট্রিকশন ইম্পোজ করে ইকুয়ালিটিকে প্র্যাকটিস করতে চাইলেন। তারা এই নামগুলো এখানে আমরা যেমন দেখতে পাবো, যেমন হচ্ছে ল্যাস্কির কথা বলতে পারি, বার্কারের কথা বলতে পারি, আমরা এখানে হ্যারল্ড ল্যাস্কির গ্রামার অফ পলিটিক্সের কথা বলতে পারি, বার্কারের কথা আমরা বলতে পারি। বার্কার এর আগে দিন তোমাদের বইয়ের নামটা বলছিলাম, বার্কারের খুব সুন্দর একটা বই তিনি লিখেছেন সেখানে, ঠিক আছে, প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি।
তো বার্কারের প্রিন্সিপালস এবং প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি, হ্যারল্ড ল্যাস্কির হচ্ছে গ্রামার অফ পলিটিক্স, এই সমস্ত বইগুলিতে তারা এটা বোঝার, বা বা টি.এইচ. গ্রিনের কথা বলতে পারি, এল.টি. হবহাউসের কথা বলতে পারি। তো এই 4 জন থিঙ্কার্সের নাম ভালো করে মনে রাখো, যে এরা কি করলেন না, এদেরকে পজিটিভ লিবার্টি থিঙ্কার্স বলা হয়। এরা টু সাম এক্সটেন্ট কিন্তু কি করলেন না, ইকুয়ালিটির পক্ষে দাঁড়ালেন। এরা বোঝানোর চেষ্টা করলেন যে সোসাইটিতে যদি ইকুয়ালিটি না আসে, যদি কখনো গিয়ে যদি ইকুয়ালিটি না নিয়ে আসা হয়, তাহলে এখানে মুশকিলটা হবে কি, মুশকিলটা হবে যে এখানে সেই সমাজ ব্যবস্থা কিন্তু টিকে থাকতে পারবে না, সেই সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে। অর্থাৎ কিছু মানুষ তারা ব্যক্তিগত সম্পত্তি এমন পর্যায়ে নিয়ে যাবে যে ব্যক্তিগত সম্পত্তি তারা মানে মেজরিটি অফ পপুলেশনসের সম্পত্তি তারা নিজেদের মধ্যে সেন্টার করে ফেলবে, এক প্রকার তারা সংরক্ষণ করে আলটিমেটলি সোসাইটির মধ্যে এমন একটা ডিসক্রিমিনেটিভ ফিচার সোসাইটি তৈরি করবে, বৈষম্যমূলক সমাজের একটা বৈশিষ্ট্য তৈরি করবে, যেটা আলটিমেটলি সমাজটিকে কিন্তু ভেঙে দিতে বাধ্য, সমাজটা কিন্তু ভেঙে পড়তে পারে। এই কথাটি বললেন, এবং এটাও তারা বোঝানোর চেষ্টা করেছিলেন যে ক্রাইসিসের যখন সিচুয়েশন আছে তখন কিন্তু আমাদের ইকুয়ালিটির প্রিন্সিপালসগুলোকে প্র্যাকটিস করাটা ভীষণ রকমভাবে জরুরি, আদারওয়াইজ সেই সোসাইটি কিন্তু সার্ভাইভ করতে পারবে না। এবং আমরা জানি, এগুলো দেখতে পাবো যে রিসেন্টলি আমাদের করোনা পিরিয়ড আমরা অতিক্রম করে আসলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইকুয়ালিটি প্রিন্সিপালসকে আবার নতুন করে অ্যাপ্লাই করার জন্য সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্টগুলোকে কিন্তু ভ্যালুস দেওয়া হলো। অর্থাৎ সেখানে সরকার দরজায় দরজায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে চাল ডাল পৌঁছে দিল, এগুলো কিন্তু দরকার। তো যাই হোক, টু সাম এক্সটেন্ট এরা কিন্তু এই ইকুয়ালিটির প্রিন্সিপালসকে কিন্তু ভ্যালুস দেওয়ার চেষ্টা করেন। হ্যারল্ড ল্যাস্কি এখানে ইকুয়ালিটি বলতে এই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করেন, তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে ইকুয়ালিটি বলতে এখানে লেভেলিং, এখানে তিনি বলেছেন ইকুয়ালিটি বলতে তিনি বুঝিয়েছেন কি, ইকুয়ালিটি বলতে তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন সেটা হচ্ছে, তিনি এখানে বলছেন যে ইকুয়ালিটি বলতে, ল্যাস্কি বলছেন যে ইকুয়ালিটি বলতে অন্য বিশেষ কিছু বোঝায় না, ইকুয়ালিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সার্টেইন লেভেলিং প্রসেস, সার্টেইন লেভেলিং প্রসেস, যে একটা লেভেলটাকে একটা সার্টেইন লেভেলকে, একটা নির্দিষ্ট একটা পর্যায়কে একটা কী করা দরকার না, ইকুয়াল করা দরকার, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। কমপ্লিট ইকুয়ালিটি দরকার নেই, কিন্তু একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত ইকুয়ালিটিটাকে প্র্যাকটিস করা দরকার। এটা ল্যাস্কি বলেছেন, হ্যারল্ড ল্যাস্কি বলার চেষ্টা করেছেন। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি, তারা এখানে কিসের পক্ষে দাঁড়ালেন না, ইকুয়ালিটির পক্ষে দাঁড়ালেন। তো কিছু কিছু থিঙ্কার্স যারা ওই লিবারালই ছিলেন, তারা মডার্ন লিবারাল হিসেবে কনসিডার হতেন, আমি আসবো সব লিখিয়ে দেবো। তো মডার্ন লিবারাল হিসেবে তারা বিবেচিত হতেন। তারা এখানে বলার চেষ্টা করলেন কি, তারা এখানে বলার চেষ্টা করলেন যে লেভেলিং প্রসেস পর্যন্ত ইকুয়ালিটিকে প্র্যাকটিস করতে হবে। তো ইকুয়ালিটিকে তারা লেভেলিং প্রসেস হিসেবে দেখতে চাইলেন, এটা আমরা দেখতে পাবো। তো যাই হোক, লিবারালসরা ইন জেনারেল আমরা কি দেখতে পাবো, ওই ক্লাসিক্যালসরা এবং নিও লিবারালসরা, যারা ওই রবার্ট নোজিক, মিল্টন ফ্রাইডম্যান, ফ্রেডরিক ভন হায়েক, এই নিও লিবারালস এরা, আর ক্লাসিক্যালসদের মধ্যে যেগুলো এতদিন আমরা পড়ে আসলাম, যে লিস্টটা এখানে দিয়েছি, তো প্রত্যেকে এখানে বলার চেষ্টা করলেন কি, এদের এই দুটো ব্রাঞ্চের লিবারালরা বলার চেষ্টা করলেন যে ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা পসিবল নয়, বাস্তবের মাটিতে ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা কখনো পসিবল নয়। তার অন্যতম কারণ কি, তার অন্যতম রিজন হচ্ছে এটাই যে ইকুয়ালিটি হচ্ছে কিন্তু লিবার্টির সবসময় কিন্তু অ্যান্টি, এরা কিন্তু পরিপূরক নয়, এরা হচ্ছে সবসময় আমরা দেখতে পাবো সম্পূরক নয়, সবসময় পরিপূরক। এটা কি বলা হয়, অ্যান্টি বলা হয়, বাংলাটাতে বলাচ্ছি আমি, ইংলিশটা শুনে এটাকে অ্যান্টি বলা হয়। অর্থাৎ ইকুয়ালিটি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে সেটা এক প্রকার কিন্তু লিবার্টির যে আইডিয়া সেটাকে কিন্তু কম্প্রোমাইজ, লিবার্টির আইডিয়াটিকে কম্প্রোমাইজ করা হবে। তো দুটো আইডিয়া সম্পূর্ণ বিপরীতধর্মী আইডিয়া। এখানে লিবারালদের বক্তব্য হচ্ছে কি, এই ক্লাসিক্যাল লিবারাল এবং নিও লিবারালদের বক্তব্য হচ্ছে এটাই যে ইকুয়ালিটি এবং লিবার্টি এই দুটো আইডিয়া হচ্ছে দুটো অ্যান্টি, একে অপরের বিপরীত তারা। কাজেই এখানে যেহেতু লিবার্টিকে মানুষের এনশিওর করতে হবে, তাই ইন্ডিভিজুয়ালের উপর বেস করেই সেই লিবার্টিকে ডেভেলপ করা যেতে পারে। ইকুয়ালিটির উপর বেস করে বা ইকুয়ালিটি যে সমাজ ব্যবস্থা আছে সেখানে লিবার্টি থাকতে পারে না। কেন থাকতে পারে না, তার আইডিয়াটা কি, তাদের বক্তব্যটা কি? তাদের বক্তব্যটা হচ্ছে যখনই তুমি ইকুয়ালিটি প্র্যাকটিস করতে যাবে তখনই তোমাকে কি করতে হবে না, তখনই সবার ইকুয়ালিটির কথা ভাবা হয়। তাদের বক্তব্য হচ্ছে যখন ইকুয়ালিটির কথা বলা হয় তখন ইকুয়ালিটি বলতে সবার ইকুয়ালিটির কথা বলা হয়, কিন্তু ইকুয়ালিটি বলতে যখন সবার ইকুয়ালিটির কথা বলা হচ্ছে তখন সেখানে ওই কিছু ব্যক্তিগত, কিছু বিশিষ্ট মানুষ, যারা কিছু বিশেষ মানুষ যাদের নিজেদের বিশেষ কিছু পাওয়ার আছে, স্পেশাল কিছু, তাদের কিছু স্পেশালিটি আছে, স্পেশাল কিছু ফিচার্স তাদের আছে, তাদের বুদ্ধি অনেক উন্নত মানের, তাদের শক্তি খুব উন্নত মানের, তো সেই সমস্ত মানুষগুলোর কিন্তু স্বাধীনতা কিন্তু সংকুচিত হবে।
তো ব্যক্তিকে এখানে সংকুচিত করে, ব্যক্তির অধিকারকে এখানে কম্প্রোমাইজ করে ইকুয়ালিটিকে প্র্যাকটিস করাটা কোনো রকমভাবেই ভালো সমাজ ব্যবস্থার উদাহরণ নয়। তো এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত আর্গুমেন্ট দাঁড় করিয়ে তারা বলার চেষ্টা করলেন যে কোনো রকমভাবে ইকুয়ালিটি আর লিবার্টি একই সঙ্গে চলতে পারে না, তারা দুজনে কিন্তু এখানে বিপরীত ধর্মী একটা অবস্থা গ্রহণ করে এবং বিপরীতভাবেই এটাকে রাখা উচিত। অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে ইকুয়ালিটি কখনো পসিবল নয়, লিবার্টির স্বার্থে এখানে ইকুয়ালিটিকে কম্প্রোমাইজ করা উচিত। এই বিষয়টা আমরা দেখতে পাবো। এবং ইকুয়ালিটিকে প্র্যাকটিস করার জন্য আইদার কোনো একটা কালেকটিভ আইডিয়াকে এখানে অ্যাডপ্ট করা হয়, আর নইলে কালেকটিভ আইডিয়া হিসেবে এখানে সেটাকে অ্যাডপ্ট করা হয়, সেটা সোসাইটি হতে পারে, সেটা স্টেট হতে পারে। যে স্টেট একটা কালেকটিভ অর্গান, সোসাইটি একটা কালেকটিভ অর্গান বলতে পারো। তো সেখানে কি হয় না, সেখানে সকলের কথা সেখানে ভ্যালুস দেওয়া হয়, সকলকে সেখানে মূল্য দেওয়া হয়। তো এই মূল্যবোধের জায়গা থেকে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে ব্যক্তিকে এখানে নিয়ন্ত্রণ করা হয়। তো এই কারণে তারা সেটার পক্ষে দাঁড়ালেন না, সমষ্টির পক্ষে তারা দাঁড়ালেন না, তারা কিন্তু এখানে আমরা দেখতে পাবো কিসের পক্ষে দাঁড়ালেন, তারা এখানে লিবার্টির পক্ষে দাঁড়ালেন। তো এই আইডিয়াগুলো আমরা এখানে দেখতে পাবো। এরই বিপরীতে এখানে আমরা দেশে দেখতে পাবো কিছু কিছু থিঙ্কার তারা এসে বলার চেষ্টা করলেন, ওই যদি আমরা ওই ক্লাসিক্যাল মডার্ন লিবারালদের কথা বলি, তাহলে তারা আবার সমাজের স্বার্থে, যেমন টি.এইচ. গ্রিনের কথা এর আগের দিন তোমাদের বলছিলাম, টি.এইচ. গ্রিন যেমন এসে বলার চেষ্টা করেছেন যে সমাজের স্বার্থে সোসাইটি, মানে মানুষের স্বাধীনতা যেহেতু সোসাইটির বাইরে নয়, মানে স্বাধীনতার কনসেপ্টটাই যেহেতু কখনো কোনো রকমভাবে এই একাকী নির্জন কোনো পাহাড়ে বা নির্জন কোনো জঙ্গলে উপভোগ করার মতো নয়, এটা যেহেতু একটা সমাজের মধ্যে উপভোগ করার একটা বিষয়, তাই স্বাভাবিকভাবেই এই সমাজটিকে ভ্যালুস দিয়েই এখানে লিবার্টিটাকে বুঝতে হবে। এবং স্বাভাবিকভাবে সমাজটাকে যখন ভ্যালুস দেবো আমি, তখন ইন জেনারেল সেখানে ইকুয়ালিটির আইডিয়াটা কিন্তু স্বাভাবিক হয়ে ওঠে। অর্থাৎ সবাইকে আমাকে ভ্যালুস দিতে হচ্ছে তখন সেটা আলটিমেটলি ইকুয়ালিটিরই একটা আইডিয়া। তো এইরকমভাবে তিনি ইকুয়ালিটির আইডিয়াটিকে যেমন ডেভেলপ করার চেষ্টা করেছেন এবং বাকিরাও করার চেষ্টা করেছেন। তো এটা যেমন একদিকে তারা করার চেষ্টা করেছেন, অন্যদিকে আরও একটা ব্রাঞ্চ আমরা ইকুয়ালিটির পক্ষে এসে দাঁড়াতে দেখব। তারা কারা না, তারা হচ্ছে মার্কসিস্টরা। মার্কসিস্টরা কি বলার চেষ্টা করে, কিছুক্ষণ আগেই বললাম তোমাদের। মার্কসিস্টরা বলার চেষ্টা করে এটাই, যে তারা বলার চেষ্টা করে যে কখনো ইকুয়ালিটি ছাড়া, তাদের বক্তব্য হচ্ছে যে ইকুয়ালিটি ছাড়া কখনো কোনো রকমভাবে কি সম্ভব নয়, ইকুয়ালিটি ছাড়া কোনো রকমভাবে স্বাধীনতা প্র্যাকটিস করা সম্ভব নয়। যে সমাজ ব্যবস্থায় সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নেই, সেই সমাজ ব্যবস্থায় কখনো এখানে কি হতে পারে না, লিবার্টি উপভোগ করা যেতে পারে না, যাবেই না, সম্ভবই নয়। তার বক্তব্যটা কি, তাদের বক্তব্য হচ্ছে যে কিছু মুষ্টিমেয় মানুষের হাতে সম্পত্তি যখন সেখানে গিয়ে কেন্দ্রীভূত হবে, তখন তাদের হাতে গিয়ে যখন সবই জমা হবে, তখন অন্যদিকে আমরা দেখতে পাবো যে সেই সম্পত্তিকে কাজে লাগিয়ে তারা কি করে, আলটিমেটলি মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটিকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবেই এখানে কি করা দরকার, অর্থাৎ ডিসক্রিমিনেটিভ একটা সোসাইটি তাদের নিজেদের স্বার্থে তারা কিন্তু স্ট্যাবলিশ করে। কারা স্ট্যাবলিশ করে? বুর্জুয়ারা করে। তো এই কারণে মার্কসিস্টদের বক্তব্যটা হচ্ছে যে সমাজ যদি একটা ভালো সমাজ ব্যবস্থা সেখানে তৈরি করার জন্য তার পূর্ব শর্ত হচ্ছে কিন্তু কি, তার পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। মানুষের পূর্ব শর্ত, প্রায়ার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে একটা গুড সোসাইটির প্রায়ার কন্ডিশন হচ্ছে তার ইকোনমিক এবং সোশ্যাল ইকুয়ালিটি। যতক্ষণ না সোসাইটিতে ইকোনমিক এবং সোশ্যাল ইকুয়ালিটি থাকবে, ততক্ষণ সেই সমাজ ব্যবস্থায় কি হতে পারে না, সেই সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ তার লিবার্টি এনজয় করতে পারে না। So it is very much necessary. So economic এবং social equality is very much necessary বলা যেতে পারে, আর very much necessary to enjoy the concept of liberty. এবং এটা কোথায় সম্ভব? ওই একই আর্গুমেন্ট, এটা সম্ভব শুধুমাত্র, এটা অতীতে ছিল যেমন একেবারে আদিম সাম্যবাদী সমাজ, প্রিমিটিভ যে কমিউনিস্ট সোসাইটি, সেইখানে ছিল এক প্রকার, আর আগামী দিন এটা সম্ভব হবে কোথায় না, যে কমিউনিজম যে গড়ে উঠবে, সেই কমিউনিজমে এটা আলটিমেটলি সম্ভব, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে সকলকে মূল্য দিয়ে এখানে সমাজ পরিচালিত হবে। সমাজের ডিসিপ্লিন বা রুলস রেগুলেশন যেটা তৈরি হবে, সেই রুলস রেগুলেশনসটা হবে কি, হবে সকলকে মূল্য দিয়ে। তো স্বাভাবিকভাবে সকলের মধ্যে সকলকে যেহেতু একই ক্যাটাগরিতে রাখা হয়েছে, কাউকে এখানে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, কাউকে যেহেতু এখানে তার স্পেশালিটি আছে বলে তাকে কনসিডার করা হচ্ছে না, স্বাভাবিকভাবে সেই সমাজ ব্যবস্থাতেই একমাত্র লিবার্টি এনজয় করা যেতে পারে। তো ইকুয়ালিটি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কি এখানে লিবার্টি এনজয় করার জন্য। এবং কোন লিবার্টি? ইকোনমিক এবং সোশ্যাল। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো আরও কতগুলো এখানে ভ্যারিয়েশনস আমাদের সোসাইটির ইকুয়ালিটির আছে। ভ্যারিয়েশনসগুলোর মধ্যে যেমন মোটামুটিভাবে 5টা ভাগে আমরা কি করতে পারি, লিখে নাও, 5টা ভাগে আমরা এখানে কিন্তু ইকুয়ালিটিকে প্র্যাকটিস করতে পারি। 5টা ভাগ।
এক নাম্বার হচ্ছে কি বা পাঁচটা ডিভিশন করা যেতে পারে, ক্লাসিফিকেশন করা যেতে পারে। কি পাঁচটা ভাগ? পাঁচটা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে একটা ন্যাচারাল ইকুয়ালিটি, যেটাকে বাংলায় বলা হয় স্বাভাবিক সমতা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে ন্যাচারাল ইকুয়ালিটি, বাংলায় বলা হয় এটাকে ইকুয়ালিটি ভেরিয়েশনস, ইকুয়ালিটি ডিভিশনস, ক্লাসিফিকেশনস। ইকুয়ালিটিকে কটা ভাগে ভাগ করা যায়? তো ইকুয়ালিটিকে মোটামুটিভাবে পাঁচটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ন্যাচারাল ইকুয়ালিটি বা স্বাভাবিক সমতা, ন্যাচারাল ইকুয়ালিটি বা স্বাভাবিক সমতা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টির নাম হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি। দ্বিতীয়টির নাম কি? দ্বিতীয়টির নাম হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা। দ্বিতীয়টির নাম সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা। লিখে নাও, চুপচাপ বসে থেকো না। সোশ্যাল ইকুয়ালিটি বা সামাজিক সমতা। থার্ডটার নাম কি? থার্ডটার নাম হচ্ছে আইনগত সমতা, আইনগত সমতা বা লিগাল ইকুয়ালিটি, আইনগত সমতা বা লিগাল ইকুয়ালিটি। থার্ড আইনগত সমতা বা লিগাল ইকুয়ালিটি। ফোর্থটা কি? ফোর্থটা হচ্ছে এখানে পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সমতা, পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সমতা। ফোর্থ কি? ফোর্থ হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক সমতা। আর ফিফথ নাম্বারে কি আছে? ফিফথ নাম্বারে হচ্ছে ইকোনমিক ইকুয়ালিটি বা হচ্ছে অর্থনৈতিক সমতা, ইকোনমিক ইকুয়ালিটি বা অর্থনৈতিক সমতা। তো এইরকমভাবে পাঁচটা আমরা কি দেখতে পাবো? পাঁচটা আমরা ভ্যারিয়েশনস দেখতে পাবো ইকোনমিক বা ক্লাসিফিকেশনস দেখতে পাবো ইকুয়ালিটির। নাম্বার ওয়ানে কি আছে? ন্যাচারাল ইকুয়ালিটি, যেটাকে আমরা স্বাভাবিক সমতা বলেছি। কি আছে? কোথায় এটা আমরা পেয়ে থাকি? এটা ওই পূর্বে যে সমস্ত ওই সিসেরোর যদি আলোচনা, যেগুলো রোমানে তোমাদের আলোচনা হয়নি, এগুলো তোমাদের সিলেবাসে নেই বলে এগুলো আলোচনা হয়নি। সিসেরো তোমরা রোমানে পড়তে গেলে সিসেরোর নাম পাবে, পলিবিয়াসের নাম পাবে। তো সেই সমস্ত চিন্তাবিদদের আলোচনায় এখানে তোমরা দেখবে ন্যাচারাল ইকুয়ালিটির কনসেপ্টটিকে ভ্যালুস দেওয়া হয়েছে। অর্থাৎ এরা বিশ্বাস করে, অর্থাৎ এই ন্যাচারাল ইকুয়ালিটি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানুষ প্রত্যেকে জন্মগতভাবে তারা কি স্বাধীন, তারা সমান। প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে সমান, সেখানে কোনো পার্থক্য নেই, কোনো ডিসক্রিমিনেশনস নেই। তো স্বাভাবিকভাবেই এই সিসেরো, পলিবিয়াস, এই সমস্ত প্রাচীন চিন্তাবিদদের আলোচনায়, রোমান চিন্তাবিদদের আলোচনায় আমরা এই সমস্ত আলোচনাগুলো পাই। এবং পরবর্তীকালে এখানে তারও আগে আমরা দেখতে পাবো স্টোইক যে দর্শন, খ্রিশ্চানিটির যে ফিলসফি বা ধর্মতত্ত্ব, সেখানেও আমরা কি পাই না, সেখানেও আমরা মানুষকে ইকুয়াল হিসেবে পেয়ে থাকি। খ্রিশ্চানিটির মধ্যেও ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাবো। এবং পরবর্তীকালে আমেরিকার যে দলিল, আমেরিকার যে সংবিধান, সেই সংবিধানও আমরা ন্যাচারাল ইকুয়ালিটিকে প্র্যাকটিস করতে দেখতে পাবো। এবং নট অনলি দ্যাট, আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনের মধ্যেও ন্যাচারাল ইকুয়ালিটিকে প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বারে এখানে আমরা দেখতে পাবো 14 নম্বরে আছে। আর্টিকেল 14 নম্বরে আছে। 14 থেকে 18-র মধ্যে যে আর্টিকেল, সেই আর্টিকেলগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে ন্যাচারাল ইকুয়ালিটিকে প্র্যাকটিস করার কথা বলা হয়েছে। 14 নম্বর আর্টিকেলে যেমন বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশনস অফ ল। তো এই আর্টিকেলটির কথা এখানে বলা হয়েছে, এগুলো আমরা দেখতে পাবো। তো স্বাভাবিকভাবে এবং আরও দেখবে ডিসক্রিমিনেশনসের কথা, ডিসক্রিমিনেশনস থাকবে না কোনো ধরনের, ইকুয়াল অপরচুনিটি থাকবে, এই কথাগুলো বলা হয়েছে। আনটাচেবিলিটিকে সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে বা অ্যাবলিশ করার কথা বলা হয়েছে। এবং উপাধি গ্রহণ, টাইটেল অ্যাবলিশনের কথা বলা হয়েছে। অর্থাৎ এক প্রকার বুঝতেই পারছো যে স্পেশাল প্রিভিলেজগুলোকে বন্ধ করা হয়েছে, ডিসক্রিমিনেশনসগুলোকে বন্ধ করা হয়েছে। তো আমাদের এই গুরুত্বপূর্ণ দলিলে, যেটা দিয়ে আমাদের দেশ পরিচালনা হচ্ছে, সেই দলিলে আমরা কি পাবো? ইকুয়ালিটির প্রিন্সিপালসগুলোকে প্র্যাকটিস হতে দেখতে পাবো। নাম্বার ওয়ান। তাহলে এগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি মনে করে? এই দলিল মনে করে বা এই ন্যাচারাল ইকুয়ালিটির বেসিক আইডিয়াটা হচ্ছে যে মানুষ জন্মগতভাবে প্রত্যেকেই সমান, এবং সেই সমানাধিকারকেই তাদের মধ্যে থাকা উচিত, সমান এই আইডিয়াটিকে প্র্যাকটিস করা উচিত, ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা উচিত। তো এই সমস্ত কনসেপ্টগুলো থিওরিস্টরা, থিঙ্কার্সরা, আইডিওলজিগুলো সেগুলোকে কিন্তু কাল্টিভেট করে। নাম্বার ওয়ান। নাম্বার টুতে কী পাবো আমরা? সোশ্যাল ইকুয়ালিটি পাবো। সোশ্যাল ইকুয়ালিটি আমরা কি পাচ্ছি সোশ্যাল ইকুয়ালিটিতে? নাম্বার টু, সোশ্যাল ইকুয়ালিটি। সোশ্যাল ইকুয়ালিটিতে আমরা কি পাচ্ছি? সোশ্যাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সোশ্যাল ইকুয়ালিটি বলতে বোঝায় যেটা আমাদের ওই মনে করে দেখো আর্টিকেল আমাদের কত? আর্টিকেল হচ্ছে আমাদের 15-এর মধ্যে রয়েছে। আর্টিকেল 15-এর মধ্যে আমাদের সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হয়েছে। আমাদের সংবিধানের আর্টিকেল 15-এর মধ্যে সোশ্যাল ইকুয়ালিটির কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো বংশ, জাত, পাত, ভাষা, নারী, পুরুষ, শিক্ষাগত মান, এগুলোর মধ্যে কোনো রকমের ভেদাভেদ থাকবে না। সকলের মধ্যে এই ধরনের কি থাকবে? এখানে সমানাধিকার থাকবে। অর্থাৎ সামাজিক ইকুয়ালিটি বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যে, বা সমাজকে বোঝায় যে সমাজে কি হবে না, প্রত্যেকে তার নিজের
সমাজে সমান অধিকার পাবে, সমান মর্যাদা পাবে, সমান সুযোগ সুবিধা পাবে, এবং কোনো রকমভাবে সে কোনো রকমের ডিসক্রিমিনেশন ফেস করবে না, কোনো রকমের ডিসক্রিমিনেটিভ সেখানে ফিচার সেখানে থাকবে না। তো ডিসক্রিমিনেশনসগুলো ইন জেনারেল সোসাইটিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি জাতিগত ডিসক্রিমিনেশনস, ভাষাগত, ধর্মগত, রিজিয়নগত, যেটাকে প্লেস অফ বার্থ বলা যেতে পারে, তারপরে আমরা জেন্ডারগত, হ্যাঁ, ক্লাসগত, এই সমস্ত ডিভিশনসগুলো আমরা দেখতে পাই। তো এই সমস্ত ডিভিশনসগুলো যেন না থাকে, এবং যে সোসাইটিতে এগুলো থাকে না সেটাকে এখানে কি বলা হয় যে সোশ্যালিস্ট ইকুয়ালিটির একটা প্র্যাকটিস এই সোসাইটিতে হয়, সেটা আমরা কিন্তু বুঝতে পারি। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি ইন্ডিয়াতে যেমন তোমরা দেখবে যে আমাদের সমাজ ব্যবস্থায় তোমরা দেখবে যে হিন্দু যে সোসাইটি, হিন্দু সোসাইটির বা হিন্দু যে আইডিওলজি, সেই আইডিওলজির মধ্যে আমরা কি দেখতে পাবো, বা হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখতে পাবো যে কাস্ট বেস সেখানে ডিসক্রিমিনেশনস দেখতে পাবো, কাস্ট বেস ডিভিশন সেখানে আমরা দেখতে পাবো। আমেরিকার যদি সোসাইটির কথা বলো তাহলে সেখানে রেস বেস সেখানে কিন্তু ডিভিশন বা ডিসক্রিমিনেশনস দেখতে পাবো, যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের কনসেপ্ট সেখানে রয়েছে, কালো চামড়ার মানুষ, সাদা চামড়ার মানুষ, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কনসেপ্ট সেখানে রয়েছে, তার ভিত্তিতে সোসাইটিতে ডিসক্রিমিনেশনস হয়। তো এরা এটা বলার চেষ্টা করছে যে বা এই এই সোশ্যাল ইকুয়ালিটির কনসেপ্টটা হচ্ছে যে সোসাইটিতে মানুষ যাতে ইকুয়াল অপরচুনিটি পায়, বা যে সোসাইটিতে মানুষ ইকুয়াল অপরচুনিটি পাচ্ছে, ইকুয়াল সুযোগ সুবিধা পাচ্ছে, ইকুয়ালিটি পাচ্ছে, মানুষের মধ্যে এই সামাজিক বিষয়গুলোর মধ্যে যেখানে ইকুয়ালিটি আছে, তো সেই সমাজটাকে ইকুয়াল সমাজ বলা যেতে পারে। এবং কোনো রকমভাবেই এই ধরনের সমাজ বলতে এই ধরনের আইডিয়াগুলোকে দিয়ে সমাজ গঠিত হয়, সেটা হচ্ছে বংশ, জাতপাত, ভাষা, নারী পুরুষ ভেদাভেদ, শিক্ষাগত মান, এই সমস্ত বিষয়গুলো, রেস, কালচার, এগুলোর মধ্যে যেন কোনো ডিসক্রিমিনেশনস না থাকে। তো এই বিষয়গুলোকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে আমরা আইনগত যদি সমতার কথায় আসি, লিগ্যাল ইকুয়ালিটির কনসেপ্টে যদি আসি, তাহলে লিগ্যাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? লিগ্যাল ইকুয়ালিটি বলতে বোঝায় যে আইনের চোখে সকলে সমান, আইনের চোখে সকলে সমান, এবং আইন দ্বারা সকলে সমানভাবে সংরক্ষিত হবে, ঠিক আছে? অর্থাৎ আইনের সমানাধিকারকে এখানে বোঝানো হচ্ছে, আইনের দিক থেকে সমতাকে এখানে বোঝানো হচ্ছে। যে আইন কি হবে না, একটা দেশের মধ্যে যেমন স্বাভাবিক কথা যে সমাজটাকে পরিচালনার জন্য রুলস প্রয়োজন হয়, তো সেই রুলসগুলোকে আমরা ল বলে থাকি। তো রুলসগুলোকে ইন জেনারেল যখন আমরা ল বলছি সেগুলোর মধ্যে কি থাকবে না, ইকুয়ালিটি থাকবে। এবং এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো জেনারেলি যেটা আমাদের আর্টিকেল 14-এ বলা হয়েছে, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। অর্থাৎ প্রথমটা হচ্ছে এখানে নেগেটিভ, পরেরটা হচ্ছে এখানে পজিটিভ। কিভাবে নেগেটিভ, ইকুয়ালিটি বিফোর ল কিভাবে নেগেটিভ, এটা ভালো করে বুঝতে হবে। ইকুয়ালিটি বিফোর ল যখন বলা হচ্ছে তখন এখানে বলা হচ্ছে যে কি হবে, আইনের চোখে সমতা বলতে বোঝানো, আইনের চোখে সমতা বোঝানো হচ্ছে। এবং এটা বোঝানো হচ্ছে কীরকমভাবে, যে আইনের কাছে যাবার অধিকার মানুষের আছে, অর্থাৎ মানুষ আইনের কাছে সকলে যেতে পারে, মানুষ নিজের থেকে আইনের কাছে যেতে পারে। ইকুয়ালিটি বিফোর ল যখন বলা হচ্ছে তখন আইনের কাছে মানুষ যাবার তার অধিকারটির কথা বলা হচ্ছে, যে মানুষ, যে কোনো মানুষ তার অধিকার আছে আইনের কাছে যে যেতে পারে, আইনের শরণাপন্ন হতে পারে। তো এটা এবার নেগেটিভ কোন অর্থে, নেগেটিভ এই অর্থে যে এখানে প্রত্যেকে যেতে পারে, কোনো ধরনের বাধা নিষেধ আরোপ করা তো হয়নি। উল্টে আমরা কি দেখতে পাই, উল্টে আমরা দেখতে পাই যে যাওয়ার অধিকারটা কিছু মুষ্টিমেয় মানুষই উপভোগ করতে পারে, যাদের অর্থনৈতিক ক্যাপাসিটি হয়তো আছে তারাই শুধুমাত্র যাওয়ার ক্ষমতাটুকু উপভোগ করতে পারে, সকলে কিন্তু আইনের কাছে যাওয়ার সুযোগ লাভ করতে পারে না। সেটের কোয়েশ্চেন্স ভুল দিয়েছে, আজকেই দেখবে স্লেটের কোয়েশ্চেন্স আনসার কি চেঞ্জ করেছে। ফার্স্ট পেপারে 5টা আনসার চেঞ্জ করেছে, আর সেকেন্ড পেপারে 5টা চেঞ্জ করেছে, 10টা কোয়েশ্চেন চেঞ্জ করেছে। সেটেও তোমরা দেখলে ওয়েস্ট বেঙ্গল সেটে, তারপরও কি সবার কি ক্ষমতা হলো? অনেকে হয়তো আনসার কি বদলে দিলে অনেকে আরও অনেকে পাশ করবে, সকলের কি ক্ষমতা হলো হাইকোর্ট করার? সকলের ক্ষমতা হলো না। যাদের হয়তো সেখানে জেদ আছে, জেদ বলতে আমি ওই অন্য সেন্সে যাচ্ছিলাম, ইকোনমির পার্সপেক্টিভেই থাকি। তো ইকোনমিক যাদের মধ্যে ক্যাপাসিটি আছে তারাই একমাত্র হয়তো হাইকোর্টের শরণাপন্ন হতে পেরেছে, তারা হাইকোর্টের কাছে হয়তো যেতে পেরেছে। তো মোটামুটিভাবে বুঝে নাও এই কারণে যে যাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে তারাই কি হতে পারে, ওই আইনের শরণাপন্ন হতে পারে, আইনের কাছে যেতে পারে। তো এই সেন্সে এখানে কি হচ্ছে যে কিছু মুষ্টিমেয় মানুষের জন্য আইনটা ব্যবহারযোগ্য হচ্ছে, সকলের জন্য ব্যবহারযোগ্য নয়, এই কারণে এটাকে নেগেটিভ হিসেবে দেখানো হচ্ছে। পজিটিভটাকে কি বলা হচ্ছে, পজিটিভ হচ্ছে ইকুয়াল প্রোটেকশনস বাই ল। এবার লটা কে প্রয়োগ করে, লটা আমরা দেখতে পাই স্টেট প্রয়োগ করে। এবার স্টেট যখন প্রয়োগ করছে তখন স্টেট নিজে এগিয়ে আসবে, আমি স্টেটের কাছে যাব না, স্টেট আমার কাছে আসবে। যখন স্টেট আমার কাছে আসবে তখন কি করবে না, তখন আমি যদি কোথাও গিয়ে আমার নিজের অধিকারগুলো উপভোগ করতে পারছি না, ইকুয়ালিটি যদি পাচ্ছি না, আমি আইনের কাছে যদি পৌঁছতে পারছি না, তাহলে স্টেট আমাকে সেই সুযোগ সুবিধাটা দেবে। যেমন যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি কিছু হয় কোনো মহিলার বিরুদ্ধে, তাহলে দেখবে স্টেট তার খরচাটা সমস্ত নিজের বলে চালিয়ে নেয়, নিজের সেটা নিজের বলে সেটা ধরা হয়। অর্থাৎ
এখানে তোমরা দেখবে যে এক প্রকার কি হচ্ছে যে তাকে সে আইনের শরণাপন্ন হতে পারবে না, তার কারণ সে মহিলা, তো স্বাভাবিকভাবেই তাকে এখানে কি দেওয়া হয়েছে, তাকে এখানে কিন্তু স্টেটের তরফ থেকে এক প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, স্টেট সেখানে ইন্টারফেয়ার করবে, সুযোগ সুবিধা দেবে। তো এইরকমভাবে আমরা এটা দেখতে পাবো কি যে স্টেটের ইন্টারফেয়ারেন্সটা এখানে কিন্তু আছে, এইভাবে আমরা দেখতে পাবো এটা হচ্ছে পজিটিভ লিবার্টির ধারণা। তো এইরকমভাবে আর্টিকেল আমাদের যে 14, সেই 14-এর মধ্যে নেগেটিভ লিবার্টি এবং পজিটিভ লিবার্টি বা নেগেটিভ ইকুয়ালিটি, নেগেটিভ ইকুয়ালিটি এবং পজিটিভ ইকুয়ালিটি দুটো আইডিয়াই এখানে আছে। সো এটাই এখানে বোঝানো হচ্ছে যে ইকুয়ালিটি বলতে কিন্তু এখানে কি বোঝায় না, আইনের দ্বারা, আইনের চোখে সকলের সমান, আইনের চোখে সমানাধিকারকে বোঝায়। এবার এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, সেটা তোমাদের বলে দিলাম। এর মধ্যে দুটো ক্লাসিফিকেশনস আছে, সেটা তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। তো যাই হোক, এটা আমরা বুঝি এখানে লিগাল ইকুয়ালিটি বলতে এটাই বোঝায়। এরপরে পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? পলিটিক্যাল ইকুয়ালিটি বা রাজনৈতিক রাজনৈতিক সমতা বা পলিটিক্যাল ইকুয়ালিটি বলতে বোঝায় যে পলিটিক্যাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে প্রচার করা, সরকারি অফিসে সেখানে প্রবেশ করার অধিকার, যেমন হচ্ছে চাকরি করার, যেগুলোকে বোঝায় সরকারি যে সমস্ত চাকরি সেগুলো, বিভিন্ন সরকারি পোস্ট দখল করা, এই সমস্ত বিষয়গুলো, বিভিন্ন ডিসিশন মেকিং প্রসেসে অংশ নেওয়া, ভোট দেওয়া, ভোটে দাঁড়ানো, এই সমস্ত বিষয়গুলোকে এখানে পলিটিক্যাল কি বলা হচ্ছে, পলিটিক্যাল ইকুয়ালিটি হিসেবে দেখানো হচ্ছে। অর্থাৎ সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে এক প্রকার কি থাকতে পারে, তোমার সরকারি নীতি নির্ধারণ অর্থাৎ গভর্নমেন্টের পলিসি ডিসিশনের ক্ষেত্রে তোমার পার্টিসিপেশনস থাকবে, এবং সেই পার্টিসিপেশনস যদি থাকে তাহলে সেটাকে পলিটিক্যাল ইকুয়ালিটি আছে বলে সেখানে কিন্তু ধরে নেওয়া হবে। তো এইরকমভাবে আমরা দেখতে পাবো কি আরেকটা ভ্যারিয়েশনস এখানে ইকুয়ালিটি দেখা যায়, সেটা হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি। এবং আমরা লাস্ট যে ইকুয়ালিটির প্রিন্সিপাল যেটা ডিভিশনটা পড়লাম, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে এখানে ইকোনমিক ইকুয়ালিটি। ইকোনমিক ইকুয়ালিটির কনসেপ্টটা আমরা এখানে পড়লাম। কি দেখলাম আমরা এখানে দেখতে পাবো যে যেখানে কি থাকবে, যেখানে সম্পত্তির সুষম বন্টন থাকবে। এখানে কি বোঝানো হচ্ছে যে এখানে বোঝানো হচ্ছে যে অর্থনৈতিক ইকুয়ালিটি বলতে বোঝানো হচ্ছে যে পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য পর্যাপ্ত পরিমাণে কি দরকার, অর্থনৈতিক সুযোগ সুবিধা। অর্থাৎ ইকোনমিক ইকুয়ালিটি মিনস ইকুয়াল অপরচুনিটি অর এনাফ অপরচুনিটি ফর পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যক্তিত্বের বিকাশের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সুযোগ সুবিধা থাকার এই যে অবস্থা, এই অবস্থাটিকে এখানে কি বোঝানো হচ্ছে, অর্থনৈতিক সমতা হিসেবে বা ইকোনমিক ইকুয়ালিটি হিসেবে দেখানো হচ্ছে। এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সম্পত্তি কি হবে, সকলের মধ্যে সমানভাবে বন্টন হবে, সুষমভাবে বন্টন হবে, ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি এখানে থাকে তবে কি বলা যেতে পারে, অর্থাৎ সম্পত্তি যদি মানুষের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে সেখানে ইকোনমিক ইকুয়ালিটি আছে বলে সেই সমাজে এটা আমরা কিন্তু মেনে নিই বা ধরে নিই। তো এইরকমভাবে কি বলা হয়, এখানে ইকোনমিক ইকুয়ালিটির কথা কিন্তু এখানে বলা হয়। এর সঙ্গে স্টেটাসের কনসেপ্টটিও জড়িত, মর্যাদার কনসেপ্ট, যে ইকোনমির সঙ্গে সঙ্গে মর্যাদাও যদি থাকে সেটা ইকোনমি হিসেবে জড়িত হয়। যাই হোক, আমি এই আলোচনায় আসছি না, সেটা একটা আলাদা ডিবেট। তো এখানে মোটামুটি বুঝে নাও যে ইকোনমিক ইকুয়ালিটি বলতে এখানে ওয়েলথের প্রপার ডিস্ট্রিবিউশনসটাকে বোঝায়, বা একটা জাস্টিফিকেশন, একটা বলতে পারে জাস্টফুল ডিস্ট্রিবিউশনসটাকে বোঝায়। তো এটা যদি থাকে সোসাইটিতে তবে সেই সোসাইটিকে এখানে কি বলা হয়, এখানে ইকোনমিক ইকুয়াল সোসাইটি হিসেবে সেটাকে কনসিডার করা হয়। তো এই 5টা ডিভিশনস আমরা এখানে কিন্তু দেখতে পাবো, 5টা ক্লাসিফিকেশনস আমরা এখানে পরিষ্কার করে দেখতে পাবো, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে তোমাদের যে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যেটা আমি আগে আলোচনা করা উচিত ছিল, আমি এটা স্কিপ করে আসলাম, সেটা হচ্ছে ইকুয়ালিটির সঙ্গে লিবার্টির সঙ্গে এক প্রকার এই আইডিয়া, লিবার্টির সঙ্গে এখানে ওই লয়ের কনসেপ্টটা কি, লয়ের কনসেপ্টটা হচ্ছে যে একটা নিয়ম যেটা হয়তো কি হচ্ছে স্টেট তৈরি করেছে, স্টেটের একটা অথরিটি তৈরি করে, জনগণের একটা অথরিটি তৈরি করেছে, সেটা স্টেটই আমরা জানি। এবং সোসাইটি যদি বলি তাহলে সোসাইটি এক প্রকার কালেকটিভ গ্রুপ, তার একটা অথরিটি আছে, সে তৈরি করে। তো স্বাভাবিকভাবে তারা তৈরি করে। তাহলে ল বলতে এখানে কি বোঝাচ্ছে, ল বলতে কতগুলো রুলসকে যদি বোঝায় তাহলে সেই রুলসগুলো কি হয়, রুলসগুলো এখানে লিবার্টি যে সবসময় এগেনস্টে যাবে সেগুলোই স্বাভাবিক কথা। কোন পার্সপেক্টিভ থেকে, এই পার্সপেক্টিভটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো লিবারেল পার্সপেক্টিভ থেকে। এবং এখানে ল ছাড়া যে মানুষের লিবার্টি যে এক প্রকার সম্ভব নয় উপভোগ করা, এগুলো আমরা কাদেরকে বলতে দেখতে পাবো, এগুলো আমরা যারা ওই যারা ওই রিফর্মিস্ট যারা আছে তাদেরকে বলতে শুনতে পাবো। লিবারেলসরা যারা ওই ক্লাসিক্যালস আছে, যারা এখানে নিও ক্লাসিক্যালস আছে বা নিও লিবারেলস আছে, তারা এখানে কিন্তু লয়ের কনসেপ্টটি কিন্তু তারা চায় না। তারা বলে যে ল থাকবে কেন, মানুষকে তারা যোগ্য হিসেবে কনসিডার করে, মানুষকে তারা এনাফ সেখানে কিন্তু র্যাশনাল হিসেবে সেখানে দেখার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই তারা মনে করার চেষ্টা করে যে
ল ছাড়াই সমাজ ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হতে পারে, লয়ের কোনো প্রয়োজন নেই এবং লিবার্টি সেটার মধ্যে দিয়ে পরিচালনা হতে পারে। কিন্তু কিছু রিফর্মিস্ট আছে লিবারালসদের মধ্যে, যারা ওই যে বললাম ওয়েলফেয়ারিস্ট, তো তারা কিন্তু লয়ের আইডেন্টিটিতে কিন্তু বিশ্বাস করে, তারা কিন্তু ধারণাটা রাখে। তো এগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পাবো এক প্রকার কি লয়ের আইডিয়াটিও কিন্তু প্র্যাকটিস করা হয়। যাই হোক, এটাও একটুখানি জেনে নিও। এরপরে এখানে মোটামুটিভাবে এবং অনেকে আবার যারা দেখবে যে মানে যারা রিফর্মিস্ট আছে তারা বলার চেষ্টা করে যে ল ছাড়া লিবার্টিকে প্র্যাকটিস করা সম্ভব নয়। যারা আবার তোমরা দেখবে যে অ্যানার্কিস্ট আছে তারা আবার অন্য কথা বলে, তারা লয়ের কথা তো বলেই না। ল এক প্রকার তারা অথরিটির একটা রিপ্রেজেন্টেশনস, তো তারা এটার কথা বলে না। আবার তোমরা যদি মার্কসিস্টের ভিউটা জানতে চাও, তাহলে মার্কসিস্টের ভিউটা হচ্ছে এটাই যে মার্কসিস্টরা কিন্তু তারা বলার চেষ্টা করে যে একটা অর্ডার তো অবশ্যই থাকবে সোসাইটির মধ্যে এবং সেটা কিন্তু প্র্যাকটিস হবে। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু পেয়ে থাকি, এগুলো আমরা আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর এখানে মোটামুটিভাবে মাথায় রাখো যে এই যে দুটো আমরা ভিন্ন আইডিয়া পড়লাম, একটা হচ্ছে কি লিবার্টির আইডিয়া, অন্যটা হচ্ছে ইকুয়ালিটির আইডিয়া। লিবার্টি আর ইকুয়ালিটির আইডিয়ার মধ্যে দুটোকে আমরা কি দেখতে পাবো? দুটোকে আমরা অ্যান্টি হিসেবেও দেখতে পেলাম, আবার দুটোকে আমরা কম্প্যাটিবল হিসেবেও দেখতে পাবো। কেন দেখতে পাবো? অ্যান্টি হিসেবে যখন দেখতে পাচ্ছি আমরা যে দুটোকে একে অপরের অ্যান্টি, তখন আমরা কি দেখতে পাচ্ছি? একদিকে বলছে যে লিবার্টি যদি থাকে, লিবার্টি যদি এনজয় করতে হয়, তাহলে ইকুয়ালিটির প্রয়োজন নেই, লিবারালসরা বলার চেষ্টা করছে। মার্কসিস্টরা বলার চেষ্টা করছে বা কিছু লিবারাল রিফর্মিস্টরা বলার চেষ্টা করছে ইকুয়ালিটি যদি প্র্যাকটিস করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? লিবার্টিটাকে তোমাকে কিন্তু কিছু পরিমাণে কিন্তু সংকোচন করতে হবে, কিছু পরিমাণে রেস্ট্রিকশন সেখানে ইম্পোজ করতে হবে। তো স্বাভাবিকভাবে সেটা বিপরীত ধর্মী আইডিয়া হয়ে যায়। অনেকে আবার বলার চেষ্টা করে যে না, দুটোর মধ্যে একটা সুসম্পর্ক বজায় তৈরি করা যেতে পারে, রাখা যেতে পারে, দুটোর মধ্যে একটা কিন্তু সুন্দর সম্পর্ক তৈরি করা যেতে পারে। এবং যতক্ষণ না দুটোর মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি করা যাচ্ছে, বিশেষ করে এখানে তোমাদের ওই যারা রিফর্মিস্ট যারা ওই লিবারাল রিফর্মিস্ট যারা আছেন, যারা ওয়েলফেয়ারিস্ট হিসেবে কনসিডার হয়, এলটি হপহাউস, টিএইচ গ্রিন, বার্কার, ল্যাস্কি, এদের কথা বলা যেতে পারে, এই চারজনের কথা। এরা কিন্তু এই দুটো আইডিয়ার মধ্যে যে একটা যে সুন্দর সম্পর্ক তৈরি করা যেতে পারে এবং গেলে তবেই যে সমাজ ব্যবস্থা সুন্দর একটা সমাজ ব্যবস্থায় পরিণত হতে পারে, লিবার্টি সেখানে প্র্যাকটিস হতে পারে, ইকুয়ালিটি সেখানে প্র্যাকটিস হতে পারে, এই কথাটি তারা বলার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে যে এই যে এতদিন পর্যন্ত যে আইডিয়াগুলো আমরা দেখছি বা বিভিন্ন থিঙ্কার্সকে আমরা আলোচনা করতে দেখছি, লিবার্টি একটা আইডিয়া আর ইকুয়ালিটি একটা বিপরীত ধর্মী আইডিয়া, দুটো হচ্ছে কিন্তু এখানে কিন্তু কমপ্লিটলি একটা কিন্তু বিপরীত ধর্মী আইডিয়া। বাস্তবে এই বিষয়টা হচ্ছে কি যে এখানে কোন পরিস্থিতিতে কিভাবে তুমি দুটোকে প্র্যাকটিস করছো সেটা খুব গুরুত্বপূর্ণ। এদের বক্তব্য হচ্ছে যে যদি তুমি এক্সট্রিম লেভেলে লিবার্টির কথা বলো তাহলে স্বাভাবিকভাবে সেখানে সেই সমাজ ব্যবস্থাতে কি হবে, সেই সমাজ ব্যবস্থাটা যেহেতু ভেঙে পড়বে, কিছু মুষ্টিমেয় মানুষের হাতে পাওয়ার চলে যাবে, তারাই নিজেদের পাওয়ারটাকে ব্যবহার করে, নিজেদের ইকোনমিক পাওয়ারটাকে ব্যবহার করে তারা আলটিমেটলি যা কিছু তাই করতে পারবে। বাকি মেজরিটি অফ পপুলেশন যেহেতু কিছু করার ক্ষমতা থাকবে না তাদের, তাহলে একটা সময় গিয়ে সমাজ ব্যবস্থাটা যেহেতু ভেঙে পড়বে, এই ধরনের একটা ডিসক্রিমিনেশনস থাকার ফলে, একটা ডিভিশনস থাকার ফলে, তো স্বাভাবিকভাবে এখানে কি দরকার না, ওই লিবার্টির মধ্যে একটা লিমিটেশনস দরকার। আবার ইকুয়ালিটি বলতে ওই মার্কসিস্টদের যে ইকুয়ালিটি সেটাকে কমপ্লিটলি বোঝায় না, তার কারণ বাস্তবের মাটিতে একেবারেই সম্ভব, মার্কসিস্টরাও কিন্তু এটা কখনো স্বীকার করে না বা বলে না যে ইকুয়ালিটি বলতে তারা এখানে কমপ্লিটলি একেবারে জেনারেল প্রিন্সিপাল ইকুয়ালিটির কথা বলে, যে সবার ইকুয়ালিটি না, তা কিন্তু তারাও বলে না। তারা বলে যে টু সাম এক্সটেন্ট কিছু কিছু বিষয় সেখানে কি মানুষের ইকুয়ালিটি থাকবে, টু সাম এক্সটেন্ট কিছু কিছু বিষয় মানুষের ইকুয়ালিটি থাকবে, বাকি বিশেষ কতগুলো ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়ালসের মতো ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের জন্য হয়তো সেখানে কাজের অধিকার সুনিশ্চিত করে দেওয়া হয়েছে, মানুষের জন্য হয়তো ইনকামের অধিকার সুনিশ্চিত করে দেওয়া হয়েছে, মানুষের জন্য হয়তো ইকুয়াল ডিস্ট্রিবিউশনস করা হয়েছে ভালো, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট সময়ের পর ব্যক্তিকে নিজের মতো করে ছেড়ে দেওয়া হয়েছে যে সে নিজের প্রোগ্রেসটা করতে হবে, সব কিন্তু স্টেট করবে না। তো ইকুয়ালিটি প্রিন্সিপালসের একটা কমন লিমিটেশনস আছে, এটা আমরা বুঝি না, আমরা জেনারেল প্রিন্সিপালস এটাই বুঝি। ইকুয়ালিটি বলতে কী বোঝায়? ইকুয়ালিটি বলতে বোঝায় এমন একটা আইডিয়া যেখানে হয়তো সেখানে কী করে, ইন্ডিভিজুয়ালের রাইটসকে কমপ্লিটলি সেখানে ইগনোর করা হয়। ইকুয়ালিটি কিন্তু বাস্তবের মাটিতে তা নয়, এবং সেই রকমভাবে যদি ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা হয়ও তবে কি হবে না, সেই সমাজ ব্যবস্থা বেশি দিন টিকবে না। তার কারণ সেখানে আবার ইন্ডিভিজুয়ালসের যে রাইটস, তার যে ফিচার্স, তার যে স্পেশাল যে কিছু ইন্ডিভিজুয়ালের হয়তো বিশেষ কতগুলো ক্ষমতা থাকতে পারে, তাদের বিশেষ কতগুলো হয়তো সেখানে তাদের হয়তো স্পেশালিটি থাকতে পারে, তো সেই স্পেশালিটি সেখানে কিন্তু কি হবে না, ধামা চাপা পড়ে যাবে, সেই স্পেশালিটি নষ্ট হবে। যেটা মনে করে দেখো এম এন রয় যে সমস্ত বিষয়গুলো নোটিশ করলেন,
তো এই ইন্ডিভিজুয়ালস যেহেতু এখানে ধামাচাপা পড়বে, ইন্ডিভিজুয়ালসের ক্যাপাসিটি যেহেতু এখানে নষ্ট হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ইন্ডিভিজুয়ালসের ক্যাপাসিটি নষ্ট হয়ে যাওয়ার অর্থই হচ্ছে যে সমাজটা খুব একটা বেশি প্রোগ্রেস করবে না। কারণ এটাও একটা বাস্তব সত্য যে সবাইকে নিয়ে তুমি যখন প্রিন্সিপালস তৈরি করবে, সবাইকে একই সঙ্গে ভ্যালুস দিয়ে যখন তুমি সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে, সমাজের প্রোগ্রেসটা কিন্তু আলটিমেটলি ধীর হয়ে যাবে। কারণ এটা একেবারে স্বাভাবিক সত্য কথা যে সবাই কিন্তু সমান নয়, যেটা রুশো বলেছিলেন। রুশো কি বলেছিলেন না, সমতার মধ্যে তিনি দুটো ডিভিশন করেছিলেন, একটা বলেছিলেন স্বাভাবিক আর একটা বলেছিলেন কি যে প্রকৃতি, একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল বা ট্র্যাডিশনাল সায়েন্টিফিক যেটাকে বলেছিলেন, যেটা হচ্ছে সমাজ তৈরি করেছে। ন্যাচারাল কোনটাকে বলেছিলেন যে মানুষের জন্মগত, যেটা জন্মের সঙ্গে সঙ্গে মানুষ একটা নির্দিষ্ট হাইট নিয়ে জন্মগ্রহণ করবে, একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত এসে বাড়বে, একটা তার নির্দিষ্ট যে গায়ের কালার আছে, এগুলো তার ন্যাচারাল। অন্যদিকে বা সে একটা নির্দিষ্ট জেন্ডারেই জন্মগ্রহণ করেছে, এগুলো ন্যাচারাল, এটার উপর তার কোনো কন্ট্রোল নেই, সে নিজে সেটার উপর সে তার ওটার উপর নিজের কোনো ধরনের কন্ট্রোল নেই। কিন্তু আমরা দেখতে পাবো কি, আমরা দেখতে পাবো অন্য একটা যে আইডিয়া যেটা সমাজ তৈরি করেছে, সমাজ যে যুক্তির ভিত্তিতে যে সেখানে ইকুয়ালিটি প্রিন্সিপালস তৈরি করেছে, সেটার মধ্যে কী দেখতে পাবো, সেখানে একটা গণ্ডগোল আছে বলে তিনি স্বীকার করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে যুক্তিকে এখানে কাজে লাগিয়ে সেখানে কি করা হয়েছে, এখানে কিন্তু সমাজটিকে ওই ইররেশনাল সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। এগুলো আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে আমরা মোটামুটিভাবে বুঝতেই পারছি যে সমাজে কখনো কী দেওয়া সম্ভব নয়, কমপ্লিট ইকুয়ালিটি প্র্যাকটিস করা সম্ভব নয়। কিছু মানুষ তো এগিয়ে যাবে, কিছু মানুষ তো পিছিয়ে থাকবে। তো কিছু মানুষ যারা পিছিয়ে আছে কিছু মানুষ যারা এগিয়ে গেছে, তাদেরকে যদি আমি ভ্যালুস না দিই, তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে কি সমাজে যখন বড় বড় কোনো পরিবর্তন আসে, সোসাইটিতে যখন আরও অনেক বছর যখন সমাজে যখন উন্নতির কথা চিন্তা ভাবনা করা হয়, তখন সবাই মিলে সেই যে উন্নতিটা হয় তা কিন্তু নয়, সবার মাথা থেকে যে সেই বুদ্ধিটা বেরোচ্ছে তা নয়, ওই একটাই মানুষের মাথা থেকে কোনো একটা আইডিয়া জেনারেট করছে। অর্থাৎ এই যে ফেসবুক আজকে একটা মানুষই তৈরি করেছে, আজকে ইন্টারনেটে বসে আমরা পড়াশোনা করছি, একটা মানুষই তৈরি করেছে, আজকে আমরা মোবাইলের মাধ্যমে কমিউনিকেশনস করছি, একটা মানুষই তৈরি করেছে। সো এই যে স্পেশাল কিছু ফিচার্স নিয়ে জন্মগ্রহণ করা কিছু মানুষ, তাদের মধ্যে যে বিশেষত্বটা আছে, তাদের এই বিশেষত্বটাকে তাদেরকে প্র্যাকটিস করার মতো যদি এনাফ অপরচুনিটি দেওয়া না হয়, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিজমসকে এই জায়গাতে যদি প্র্যাকটিস করা না হয়, আলটিমেটলি কী হবে, ইন্ডিভিজুয়ালস আর নিজের প্রোগ্রেস করতে চাইবে না, বা সে কিন্তু আলটিমেটলি সে কী হবে, সেখানে সেই সমাজের মধ্যে দমবন্ধ একটা অবস্থা ফিল করবে, যেটা এমএন রয় ফিল করছিলেন সেখানে, যে তিনি বিরোধিতা করছেন বলে তাকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে। তো এই ধরনের তার কারণ তার একটা আলাদা আইডিয়া থাকতে পারে, আলাদা একটা ভিউ থাকতে পারে, সেটা যে একটা নতুন ধরনের সেখানে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে, সেটারও প্র্যাকটিস হওয়া দরকার। কিন্তু আমরা কি দেখতে পাবো, বাস্তবের মাটিতে এই জিনিসগুলো খুব কম হয়। তো যাই হোক, সোশ্যালিস্ট সোসাইটিতে এই সমস্ত জিনিসগুলো কম হয়, তার কারণ সেখানে জেনারেল প্রিন্সিপালি ইকুয়ালিটিসকে ভ্যালুস দেওয়ার সম্ভাবনাটা বেশি দেখতে পাই। তো এই কারণে এরা বলার চেষ্টা করে যে ইকুয়ালিটি বলতে তখন ওই একেবারে এই জেনারেল প্রিন্সিপালস ইকুয়ালিটি বোঝায় না। ইকুয়ালিটি যদি ওই জেনারেল প্রিন্সিপালস ইকুয়ালিটি বোঝায়, তাহলে এবার ইন্ডিভিজুয়ালের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, কতগুলো বিশেষত্ব আছে, সেই বিশেষত্বগুলো নষ্ট হবে, সমাজ আলটিমেটলি কিন্তু খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারবে না। তাহলে এই কারণে এখানে কি দরকার, এই কারণে বলছে যে এটা আমাদের ওই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে যে সেখানে কিভাবে লিবার্টিকে প্র্যাকটিস করা যাবে, কিভাবে ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা যাবে। তাহলে সমাজের উপর নির্ভর করে সমাজ ব্যবস্থাটাকে দুটোর মধ্যে কি করা দরকার, একটা ব্যালেন্স করে একটা কিন্তু সমাজ নির্মাণ করা যেতে পারে, বা একটা সোসাইটি ডেভেলপ করা যেতে পারে, যেখানে লিবার্টিরও প্রিন্সিপালস প্র্যাকটিস হতে পারে, সেখানে ইকুয়ালিটিরও প্রিন্সিপালস কিন্তু প্র্যাকটিস হতে পারে। তার কারণ সাধারণভাবে কিন্তু এগুলোকে সাধারণ প্রিন্সিপালে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে এগুলো সাধারণ নয়। ইন্ডিভিজুয়ালসকে লিবার্টি দিলে সে তার লিবার্টির মিসইউজ করবে, আবার ইকুয়ালিটি যদি তুমি জেনারেল প্রিন্সিপালসে ব্যবহার করো, তাহলে সেই ইন্ডিভিজুয়ালসের স্বাধীনতাগুলোকে নষ্ট করবে। আলটিমেটলি দুটোরই লাভ আছে, দুটোরই ক্ষতি আছে। তো এই কারণে তারা বলার চেষ্টা করলেন কি, দুটোর মধ্যে যে ভালো যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলোকে নিয়ে মাঝখানের একটা রাস্তা তৈরি করো, সেই রাস্তাটা দিয়ে কি হওয়া যেতে পারে, এখানে কিন্তু এই লিবার্টি এবং ইকুয়ালিটিকে প্র্যাকটিস করা যেতে পারে, এবং যেখানে সম্ভব সেখানেই শুধুমাত্র একটা বেটার সোসাইটি গড়ে তোলা সম্ভব। এবং হ্যারল্ড জে ল্যাস্কি এইরকমভাবে বলার চেষ্টা করেছেন যে ইকুয়ালিটি বলতে এই কারণে একেবারে কমপ্লিটলি সমাজের কমপ্লিট ইকুয়ালিটিকে বোঝায় না। ইকুয়ালিটি বলতে তিনি এই কারণে বলছেন সার্টেন লেভেল অফ কি, তিনি এই শব্দটা ব্যবহার করেছেন, সার্টেন লেভেলিং প্রসেস বলার চেষ্টা করেছেন। অর্থাৎ সমাজ যদি এইরকম হয়ে গেছে, তাহলে ইকুয়ালিটিকে এই পর্যায়ে অবশ্যই নিয়ে আসতে হবে। অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা অ্যাটলিস্ট তো দিতে হবে, দিয়ে ওদেরকে একটু এগিয়ে নিয়ে আসতে হবে, নইলে ওই সমাজ ভেঙে পড়বে। তো
কমপ্লিট ডিস্ট্রাকশন হয়ে যাবে সমাজের। তো এই কারণে তিনি কি করার চেষ্টা করলেন, এই রকমভাবে ইকুয়ালিটির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেন। কাজেই ইকুয়ালিটি বলতে কমপ্লিট ইকুয়ালিটির কথা কেউ কখনো বলেনি। ইকুয়ালিটি বলতে এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা বটে যে আমরা ইকুয়ালিটি বলতে জেনারেল প্রিন্সিপালস ইকুয়ালিটি বুঝি, যে না, সেই ইকুয়ালিটির মধ্যে অবশ্যই ইন্ডিভিজুয়ালসের রাইটসগুলোকে স্বীকার করা হয়েছে, সেই কারণে ইন্ডিভিজুয়ালসের উপরেই থাকবে। কিন্তু যারা একেবারেই পিছন দিকে পড়ে গেছে তাদেরকে একটুখানি এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো এগুলো আমরা বিভিন্ন থিঙ্কার্সকে করতে দেখলাম। জন রলসের থিওরি তোমরা পড়ে আসলে, সেখানেও আমরা এই আইডিয়াগুলোকে পড়তে দেখলাম। আমরা অমর্ত্য সেনের আইডিয়াকে পড়লাম সেখানে, সেগুলোকেও এখানে প্র্যাকটিস করতে দেখলাম। অমর্ত্য সেন তো জন রলসের থিওরিকে ক্রিটিসাইজ করে আরও অনেক বড় লেভেলে সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল লেভেলে ডেভেলপমেন্টের কথা বলেছেন, হেলথ এবং এডুকেশনসের মতো ইস্যুসগুলোকে সেখানে কম্পালসারি করার কথা বলছেন। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা নোটিশ করছি, যেগুলো আমরা বুঝতে পারি কীরকমভাবে, এগুলো আমরা বুঝতে পারি যে সোসাইটিতে লিবার্টি এবং ইকুয়ালিটি এইরকমভাবে প্র্যাকটিস হতে পারে। বোঝা গেছে? তো এই বিষয়গুলোই এখানে কিন্তু আলোচনায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, আর কিছু নেই এখানে। আমি তোমাদের ইকুয়ালিটি প্রিন্সিপালসগুলো সব লেখালাম না, কিন্তু সবই যদি তোমরা মন দিয়ে শুনেছো তাহলে এগুলো খুবই সহজ। যদি বুঝতে অসুবিধা হয় কালকের ক্লাসে তোমরা আবার এটা রিপিট করে শুনে নিতে পারবে, কারণ কালকের ক্লাসটা আর এই রেকর্ডিংটা একটু অন্যরকমভাবে আজকে করা হচ্ছে। সো আশা করি আর কোনো সাউন্ডের প্রবলেম আসবে না, তো বুঝতে পারবে। এই গেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বোঝা গেছে? ক্লিয়ার? তোমার বুঝতে পেরেছো? বাকিরা তোমরা কতজন আছো? 17 জন, 15 জন হবে, 16 জন হবে। বলো দীপিকা দাস, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, স্থাপিতা? স্যার আমার একটা কি আছে? কোয়ারিজ আছে, বলো। প্রশ্ন না স্যার, বলছিলাম যে আপনি বললেন সোশ্যাল ইকুয়ালিটি যেভাবে মানে প্র্যাকটিস করা, মানে এমফাসাইজ করা হয় ইন্ডিয়াতে, কিন্তু মানে অনেক জায়গায় আমরা এরকম ঘটনা দেখতে পারি যে কোনো একটা মানুষ ওই আর কি কোট অ্যান্ড কোট প্রপারলি ড্রেস না করে থাকলে বা একটা সার্টেন ওয়েতে ড্রেস না করে থাকলে, যেরকম রিসেন্টলি একটা জায়গায় দেখছিলাম যে ব্যাঙ্গালোরে কোথায় মানে ওটার কাছে মেট্রোর টিকিট ছিল, কিন্তু সে যেহেতু ওরকম লুঙ্গি বা ধুতি পরেছিল কিছু একটা, মানে সে গরিব ছিল, তো তাকে ওখানে উঠতে দেওয়া হয়নি। এরকম অনেক রেস্টুরেন্ট এটসেট্রা এসব জায়গাতেও হয়, মানে আজকে যদি আমিও হয় ছুটি করে যাই আমার উঠতে দেবেন না। তো মানে এইগুলো তো একটা সোশ্যাল ইনইকুয়ালিটি হচ্ছে। আর যেহেতু আপনি বললেন যে আর্টিকেল 15 এর আন্ডারে এনশিওর ল বা কনস্টিটিউশন, তাহলে কি এগুলো ভায়োলেশনের জন্য কেউ কোর্টে মুভ করতে পারে? ডেফিনেটলি মুভ করতে পারে। এটা হচ্ছে তার ডিসক্রিমিনেশনস, আর্টিকেল 615 এর ডিসক্রিমিনেশনস। আর্টিকেল 15 এর মানে একটা মানুষকে এইরকমভাবে আউটার লুক দেখে তুমি যখন জাজ করছো এবং তাকে তুমি মানুষ হিসেবে কনসিডার করছো না, অবশ্যই তোমার ফান্ডামেন্টাল রাইটসে সেটা কিন্তু এক প্রকার মানে ধ্বংস, এক প্রকার সেটা কিন্তু বিরোধিতা। তো যেহেতু সেটা ওই মেট্রো অথরিটি করেছিল, আমিও খবরটা দেখেছিলাম, মেট্রো অথরিটি করেছিল, তো স্বাভাবিকভাবে যেহেতু তার একটা সরকারি এজেন্সি, তো তার মানে এটা ভায়োলেশনস, মানে হিউম্যান রাইটস ভায়োলেশন সরাসরি। তো হিউম্যান রাইটস যেহেতু ভায়োলেশনস হয়েছে, তো অবশ্যই সে কোর্টে মুভ করতে পারে, এটাতে কোনো সন্দেহের কোনো মানে অবকাশ নেই। এবং এটা এই সাধারণ মানুষটাকে কেন দেখছো যে তার মাথায় একটা বড় টোপলা আছে, একটা ধরো একটা বোঝে ইয়ে রয়েছে, সাধারণ একটা বস্তা টাইপের আছে সেখানে, কাপড়ে মোড়া একটা বস্তা টাইপের সেখানে, তো তাকে ওই রকমভাবে ট্রিট করা হয়েছে। তো এই ধরনের মানুষকে কেন দেখছো তুমি? ওই ইয়েতেও চলে যাও, হাইকোর্টের, মাদ্রাজ হাইকোর্টের সম্ভবত একজন জাজ, বিচারক বোধহয়, তিনি কোনো একটা সোশ্যাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন কোনো একটা হোটেলে। তো সেখানে তিনি তাদের যে কালচারাল যে ড্রেস, যেটা তাদের লুঙ্গি যেটা পরে যায় তারা, তো সেই ড্রেস পরে তিনি গেছেন, তাকে ঢুকতে দেয়নি, বিচারককে আটকে দিয়েছে, ঢুকতে দেয়নি, না অ্যালাও নেই এই ধরনের ড্রেস পরে। তো পরে যখন এটা রিভিল হলো যে তিনি নিজেই বিচারক, এবং তখন এটা তাকে অনেক সমালোচনার, মানে ওই অর্গানাইজেশনসটিকে পার্টিকুলার ওই হোটেলটিকে অনেক সমালোচনার মুখে পড়তে হলো, তাকে পেনাল্টি ফেস করতে হয়েছে। তুমি অত দূরে যাবে কেন? সাউথ সিটিতে এই জিনিসটা হয়েছিল কয়েক বছর আগে, 3-4 বছর আগে, তোমরা দেখবে সাউথ সিটিতেই একটি মানুষ সেখানে ঢুকতে চাইছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি, লুঙ্গি পরে ঢুকছিল বলে, হ্যাঁ ধুতি পরে একজন, তাও আবার ফিল্মের, তিনি বোধহয় একজন ডিরেক্টর ছিলেন বা অ্যাক্টর কেউ একজন ছিলেন টলিউডের, তো তাকে ঢুকতে দেওয়া হয়নি। তো এই যে বিষয়গুলো, ড্রেস কোডের বিষয়গুলো, এগুলো সোসাইটিতে আছে, সোসাইটাল এভিলস এই সমস্ত বিষয়গুলো। তো এগুলো অবশ্যই এগুলোর জন্য আমাদের দেশে প্রপার ল আছে, সেগুলোকে অ্যাড্রেস করে। তো ভায়োলেশন হিউম্যান রাইটসের এগুলোকে ডিল করে। এগুলোতে যদি সরকারি এজেন্সি করে তাহলে হিউম্যান রাইটস ভায়োলেশন সরাসরি সে যেখানে যেতে পারে।
যদি সরকারি এজেন্সি না করে তাহলে সাধারণ লয়ে তার পানিশমেন্ট হতে পারে ডিসক্রিমিনেশন করার জন্য। বোঝা গেছে? এখানে একটা কথা বলার আছে, বলো। যে আমাদের কলকাতা প্রেস ক্লাবের ক্ষেত্রে তো এরকমই হয় যে মানে শুনতে পাচ্ছি না, তোমাদের নেটওয়ার্ক শোনা যাচ্ছে? এখন যাচ্ছে, বলো। মানে আমার কথাটাই না ইকো হচ্ছে, সেই কারণে আমি আমার কথাটা শুনতে পাচ্ছি। ওয়েট এবার বলো। আচ্ছা স্যার, ক্যালকাটা প্রেস ক্লাবের ক্ষেত্রে তো আমরা দেখতে পাই যে ওখানটায় প্রেস ক্লাবের মতো এত বড় একটা জায়গা, সেখানটায় এরকম ড্রেস কোড বা ইয়ে তো অ্যালাউ করা হয় না, তো এটা তো দেখা যায় ক্যালকাটা প্রেস ক্লাবের ক্ষেত্রেও। আর আমার যে প্রশ্নটা ছিল যে ইকুয়ালিটি আর ইকুইটির মধ্যে যে পার্থক্যগুলো সেটা যদি একটু বলে দিতেন, আমি না দুটো জিনিসটাকে খুব গুলিয়ে ফেলি। হ্যাঁ, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, ইকুয়ালিটি আর ইকুইটি নিয়ে একটা, এর আগেও বোধহয় তুমি প্রশ্নটা করেছিলে, আমি তোমাকে দেখে বলতে চেয়েছিলাম, আমি তারপর ভুলে গেছি। কোনো কথা শোনা যাচ্ছে না, বলো। যেটা বললো, যেটা হচ্ছে যে ইকুয়ালিটি বলতে ইন জেনারেল প্রিন্সিপালসে সেটাকে বোঝানো হয় সমস্ত দিক থেকে। ইকুইটির আইডিয়াটা হচ্ছে যে বেসিক কিছু যে সমস্ত অপরচুনিটিস মানুষ উপভোগ করতে পারছে না সেগুলোতে তাকে কিছু স্পেশাল প্রিভিলেজ দেওয়া, সেগুলোকে ইকুইটি হিসেবে দেখানো হচ্ছে। একবার ন্যায় বিচার যেটাকে বলা হয় জাস্টিস, সেই জাস্টিসের কনসেপ্টটা হচ্ছে ইকুইটির কনসেপ্ট। আর ইকুয়ালিটির কনসেপ্টটা হচ্ছে সেটা জাস্টিস নয়, ওটা হচ্ছে একবারে একটা জেনারেল প্রিন্সিপালস, জেনারেল একটা আইডিয়া, সেখানে জাস্টিসের কোনো কনসেপ্ট থাকে না, সেখানে মোটামুটি একটা সাধারণভাবে সেটাকে প্র্যাকটিস হয়। বাট ইকুইটির কনসেপ্টের সঙ্গে জাস্টিসের একটা আইডিয়া জড়িত আছে, যেটা হচ্ছে কি যে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দেওয়া, ওটাকেই এখানে ডিনোটস করা হয়। মানে যেটা ধরুন মানে আইনের চোখে সবার সমান, সবাই মানে সমান, সেটা হচ্ছে ইকুয়ালিটি। আর যখন আমরা নিজেরা যখন হ্যাঁ, আর যখন দেখতে পাই যে ধরুন এই যে মেট্রো বলুন বা বাসে বলুন বা ধরুন দিল্লিতে যেটা মেয়েদের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বা যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটা কি ইকুয়ালিটি? হ্যাঁ, আমি তাই। কিন্তু এক প্রকার স্ট্রাকচারাল ভায়োলেন্স। কোনটা স্ট্রাকচারাল ভায়োলেন্স? এই যে এই ইকুয়ালিটির নাম করে, মানে ইকুইটির নাম করে যেটা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, সে তুমি বলতেই পারো স্ট্রাকচারাল ভায়োলেন্স, কাঠামোগত একটা হিংসা তুমি বলতেই পারো, কিন্তু কথাটা হচ্ছে যে ওই যে বললাম যে সমাজে যদি একটা বড় লেভেলের যদি একটা ডিসক্রিমিনেশনস হয়, গ্যাপ তৈরি হয়ে যায় হ্যাভ আর হ্যাভ নটসের মধ্যে, ওই সমাজ টিকবে না। তো তুমি ভায়োলেশনস বলো আর যাই বলো, কথাটা হচ্ছে এটা বাস্তব, যে ল্যাস্কির ভাষা অনুসারে আমাকে এটা বলতে হবে একটা লেভেল প্রসেসিং, এটা কি বলেছেন তিনি, কিছু কি বলছিলাম তখন, হ্যাঁ, সার্টেন লেভেলিং প্রসেস, যে সার্টেন লেভেলিং প্রসেসের জন্য আমাকে এটা করতেই হবে। সোসাইটি নাহলে প্রোগ্রেস করবে না। যাদের কাছে আজকে ডিমান্ড, যাদের কাছে আজকে মার্কেটে গিয়ে কেনার ক্ষমতা নেই, তাদেরকে আমি যদি আজকে সাপ্লাই না দিই, তাদের হাতে যদি টাকা তুলে না দিই, তো তারা মার্কেটটা আবার নতুন করে দাঁড়াবে কী করে? মার্কেট তো দাঁড়াতে পারবে না। যারা ব্যবসায়ী, যারা কোটিপতি, যারা ব্যবসা করে, যারা বিক্রি করে হয়তো তারা আর্ন করে, কোনো কিছুকে বিক্রি করে আর্ন করে, তো তারা বিক্রিটাই বা করবে কী করে? কারণ বিক্রি কেনার জন্য তো লোক নেই। তো তুমি হয়তো স্ট্রাকচারাল ভায়োলেন্স বলতেই পারো একেবারে নিওলিবারাল থিঙ্কার্সদের মতো এক্সট্রিম লেভেলে গিয়ে, বাট এটা একেবারে বাস্তবতা যে পুরো সিস্টেমটিকে তোমাকে পরিচালনা করতে হলে এই ধরনের কতকগুলো কিন্তু ভায়োলেশনস তোমাকে করতেই হবে, কিছু করার নেই। তো এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশনসের পার্সপেক্টিভ থেকে দেখা হয়েছে, এটাকে এই কারণে কমপ্লেক্স ইকুয়ালিটির পার্সপেক্টিভ থেকে দেখা হয়েছে যে যারা পিছিয়ে আছে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। এই কারণে নয় যে শুধুমাত্র তারা পিছিয়ে আছে, এই কারণে যে পুরো সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা দরকার, পুরো সিস্টেমটাকে। অর্থাৎ আমি যখন তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছি, তখন শুধুমাত্র সেই সুযোগ সুবিধা, তার ফলটা যে তারাই পাবে এটা কিন্তু নয়, এই সুযোগ সুবিধার ফলটা এন্টায়ার সোসাইটি পাবে। কেন? কারণ তারা না গিয়ে তাদের কেনার ক্ষমতা না থাকলে কোটিপতিরা, যারা হয়তো আজকে ইন্ডাস্ট্রি তৈরি করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টটা তারা বিক্রি করতে পারবে না। সো তারা কতদিন সার্ভাইভ করবে সেই পজিশনে? পারবে না।
তো এটা তাদের এগিয়ে আসাটা কিন্তু আলটিমেটলি এন্টায়ার সোসাইটির ডেভেলপমেন্টটাকে ইনশিওর করে। তো এই কারণে এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশনস হিসেবে দেখানো হয়। ইকুইটির পার্সপেক্টিভটা হচ্ছে এটাই। বোঝাতে পারলাম? এবার স্ট্রাকচারাল ভায়োলেশনসটা হচ্ছে একটা আলাদা আইডিয়া। এখানে তুমি স্ট্রাকচারাল ভায়োলেশনস তুমি এটা বললে বটে, কিন্তু স্ট্রাকচারাল ভায়োলেশনসটা একটা আলাদা আইডিয়া, যেটা ওই স্ট্রাকচারাল ভায়োলেশনসটার আইডিয়াটা হচ্ছে যেটা ওই দেওয়ার চেষ্টা করেছেন। স্ট্রাকচারাল ভায়োলেশনসটা দিয়েছেন আর এই পিস স্টাডিজের যিনি হচ্ছেন ফাদার, নামটা বলো, পিস স্টাডিজের ফাদার জোহান গালতুং যে নাম দিয়েছেন স্ট্রাকচারাল ভায়োলেন্স। স্ট্রাকচারাল ভায়োলেশনসটা হচ্ছে একটা অন্য আইডিয়া। সেটা হচ্ছে যে একটা কাঠামোর মধ্যে একটা বৈষম্য আছে। তো সেই বৈষম্যটা হচ্ছে কি একটা ডিসক্রিমিনেশনস যেটা আছে, সেই ডিসক্রিমিনেশনসগুলোকে যদি বন্ধ করা যায়, ডিস্ট্রিবিউশনসগুলো, হ্যাঁ বলতে পারো, মানে একেবারে কমপ্লিট বলবো না, এটা সিমিলার তো আলাদা নয়, একেবারে সিমিলার, যে স্ট্রাকচারাল ভায়োলেশনসের শোনা যাচ্ছে না কোনো কথা। ওয়েট এবার শুনতে পাচ্ছ? তো স্ট্রাকচারাল ভায়োলেশনস তুমি বলতেই পারো যে কাঠামোর মধ্যে একটা হিংসা রয়েছে, ঠিক আছে, যে একটা পার্ট তো একটা ডিসক্রিমিনেশনস রয়েছে, এটা বলতেই পারো। জোহান গালতুং যেটা দেখানোর চেষ্টা করেছেন যে ডিসক্রিমিনেশনসটাকে যদি বন্ধ করা যায় তাহলে হয়তো সোসাইটিতে পিস ইস্টাবলিশ হবে, এই কথাটি তিনি বলার চেষ্টা করেছেন। তো হ্যাঁ বলতেই পারো, কিন্তু কথাটা হচ্ছে যে এটা তোমাকে বুঝতে হবে যে স্ট্রাকচারাল ভায়োলেশনসটাকে বন্ধ করলে তবেই গিয়ে সোসাইটি কিন্তু একটা বেটার সোসাইটি হিসেবে উঠে আসবে। তো এদেরকে সুযোগ সুবিধা দেওয়াটা স্ট্রাকচারাল ভায়োলেশনস নয়, বরং সোসাইটি যে অবস্থাতে আছে, যে ডিসক্রিমিনেশন যেটা অলরেডি ইস্টাবলিশড হয়ে রয়েছে, সেটা স্ট্রাকচারাল ভায়োলেশনস বা ভায়োলেন্সের জায়গাতে সেটা রয়েছে। কিন্তু এদেরকে তুমি সুযোগ সুবিধা দেবে সেটাই স্ট্রাকচারাল ভায়োলেশনস নয়, বরং স্ট্রাকচারটাকে অ্যাডজাস্টমেন্ট, সেটা ভায়োলেশনসটাকে অ্যাডজাস্ট করা, যে সেখানে তুমি ভায়োলেশনসটাকে সরিয়ে দিয়ে সেখানে তুমি একটা স্টেবল সিচুয়েশনস নিয়ে আসতে চাইছো। তো কাজে এদেরকে সুযোগ সুবিধা দিলাম বলে, যারা পিছিয়ে আছে তাদেরকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দিলাম বলে স্ট্রাকচারাল ভায়োলেশনস হলো তা নয়। স্ট্রাকচারাল ভায়োলেশনস অলরেডি এস্টাবলিশড সিস্টেমের মধ্যে, যে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে, এবং যারা এগিয়ে আছে তাদেরকেই বারে বারে আরও বেশি করে এগিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ বা শুনতে পেলে আমি অনেক বলে ফেললাম, অনেক কিছু। কি ব্যাপার, শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পেয়েছো? তাহলে ঝিলিকা তো লেট করে শুনতে পাচ্ছে, কি ব্যাপার? তো এই গেল আলোচনা। ঝিলিকের নেটওয়ার্কের ইস্যু বোধ, আর মাইকটা অন আছে কিন্তু বোঝা যাচ্ছে না কিছু। রিজয়েন করো ঝিলিক। তো এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। স্ট্রাকচারাল ভায়োলেশন অলরেডি সেখানে সোসাইটির মধ্যে এস্টাবলিশড হয়েই আছে, সেটাকে অ্যাডজাস্টমেন্টের কাজ করছে অ্যাফার্মেটিভ অ্যাকশনসগুলোকে প্রোভাইড করে। বোঝা গেছে? আর কারো কোনো প্রশ্ন? স্থাপিতা বোঝা গেছে কি প্রশ্ন করলে তুমি তখন কি বললাম আমি? হ্যাঁ স্যার আমি বুঝেছি, কিন্তু ওটাই আলটিমেটলি মানে ওই যেটা আপনি আগের ক্লাসের দৌরান বলছিলেন যে সবাই তো আর পারে না মানে কোর্টে যেতে বা অ্যাকশন গুলো নিতে, তো ওটাই হয় যাদের খারাপ করা তারা খারাপ করে বেরিয়ে যায়। স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো, তোমার দুটো ছবি দেখতে পাচ্ছি আমি এখানে, বলো। আচ্ছা স্যার বলছি যে আরেকটা প্রশ্ন, যে সমতা আর সাম্য দুটো কি একই শব্দ? সমতা আর সাম্য এটা তো বাংলা, হ্যাঁ একই, পার্থক্য কোথায়? সমতা জেনারেলি বাংলায় এই ধরনের কোনো করা হয় না, এগুলো সব সিনোনিমস, এগুলো সব সিনোনিমস। আচ্ছা শুধু মার্কসিস্ট যারা ভিউ রয়েছেন, যারা মার্কসিস্ট ভিউ দেন সমস্ত ক্ষেত্রে, তারা শুধু ওই একই মানে শুধু সমালোচনা করেন, ক্রিটিক করেন, আর বুর্জোয়াজিস ক্লাসের কথা বলেন, আর ইকোনমিক দিকের উপর ফোকাস করেন, আর এক্সট্রা তো ওনারা কোনো কিছু বলেনই না। না, কে বলেছে বলেন? যে কোনো কনসেপ্টের ক্ষেত্রে
তোমাকে পড়ানো হয় না বলে তুমি জানো না, কে বলেছে বলেন না, লক্ষ কোটি বিষয় বলেছে। হ্যাঁ ওনারা তো মূলত বুর্জুয়াজি ক্লাস, যেটা সিস্টেম আর ইকোনমি। হ্যাঁ, শুনতে পেয়েছি এটা। কি ব্যাপার, দুটো জায়গা থেকে শব্দ হচ্ছে? আমি নিজেও বুঝতে পারছি না স্যার। কি ব্যাপার, দুটো ঝিলিক দেখো, একটা ঝিলিক দুটো ঝিলিক। হ্যাঁ, নেটওয়ার্ক ওই যে জয়েন্ট হয়ে গিয়ে আবার কেটে গিয়ে জয়েন্ট হয়েছে, তো তাই জন্য কি ওই একটা চলে গেল। স্যার আপনি কি বলেছেন? ঝিলিকদের একটা টুইন আছে স্যার। স্যার আপনি কি বললেন আমার নামে? তোমার নামে গাল মন্দ করলাম। আর স্যার আরেকটা কথা বলার আছে যে আমার কেসটা আজকে ফাইল হয়েছে, আর আমার কেসটা হ্যান্ডেল করছে কৌশিক চন্দ্র। কৌশিক চন্দ্র অ্যাডভোকেট? জি হ্যাঁ, না না, চিফ জাস্টিস। চিফ জাস্টিস ডিল করবেন? হ্যাঁ, উনি যেটা রায় দিলেন না, যে পুরো 26,000 পদ বাতিল করে দিলেন এসএসপির। আচ্ছা আচ্ছা, বাহ। তবে জাজমেন্টও কবে আসছে জানিও, আমরা দল বেঁধে যাবো প্ল্যাকার্ড হাতে নিয়ে। উই ওয়ান্ট জাস্টিস ফর ঝিলিক। ঠিক আছে। আমি কিন্তু মানে কি বলুন তো, 25 তারিখ থেকে 10 তারিখ অব্দি গরমের ছুটি চলবে, তো এখন কিছু কাজ হবে না গরমের ছুটির পরে। ভ্যাকেশনস আছে দেখছিলাম, তো ভালো। এটা আমরা দেখতে পাবো কবে কি হিয়ারিং হচ্ছে, হাইকোর্টে ওয়েবসাইটেও এখানে দেবে। তোমার তো রিট পিটিশন হয়েছে, ম্যান্ডামাস হয়েছে, আর সার্টিওরারি, ম্যান্ডামাস আর সার্টিওরারি হয়েছে, তো ভালো। ম্যান্ডামাসটা করেছে, সিঙ্গেল ডিভিশন বেঞ্চে আছে। হ্যাঁ, সিঙ্গেলই দেবে। তো কালকে আমি গেছিলাম, তো কালকে সব্যসাচী ব্যানার্জির একটা হিয়ারিং হচ্ছিল, সেটা ইলেকশন কমিশন নিয়ে। ইলেকশন কমিশনের বিজেপির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে সব পিটিশনার এরা ছিল, তো ওটা নিয়ে হিয়ারিং চলছিল, কালকে দেখছিলাম বসে বসে। দেখো, অনেক নলেজ বাড়বে, সরাসরি বুঝতে পারবে, পলিটিক্যাল সায়েন্স সরাসরি এবার মাথায় থাকবে। তারপর কালকে একটা চিফ জাস্টিসের একটা রিটায়ারমেন্ট, একটা ফেয়ারওয়েল হয়েছেন। যিনি চিফ জাস্টিস আজকে বিতর্কে রয়েছেন, যিনি বলেছেন যে আমি জন্ম থেকেই আরএসএস এর সদস্য। ওই চিফ জাস্টিসের কালকে মানে ফেয়ারওয়েল ছিল বলে গোটাটাই সাজানো হয়েছিল, ওটাও দেখতে পেয়েছি। ওটা আমিও দেখলাম হিন্দুতে, দেখে একটু অবাকই লাগলো এইরকম কথা। যদিও সেটা অন্যায়ের কিছু নয়, উনি এটা তো কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনস নয়, আমাদের এখানে পলিটিক্যাল অর্গানাইজেশনস থেকেই শুধু বিরোধিতা আছে, শুধু রিলিজিয়াস অর্গানাইজেশনস কেউ থাকলে থাকবে না, সাথে তো কোনো ইয়ে নেই। এখন তো অনেক মাদ্রাসা এডুকেশন বোর্ডেও যারা পড়াশোনা করে এসেছে, তারা কি জাজ হতে পারবে না? তারাও তো হতে পারবে। তো সেটা সোসাইলি হয়তো এথিক্যালি রং হতে পারে, বাট লিগালি এটাকে আমাদের এটাকে রং হিসেবে এটার মধ্যে যা দেখার বোঝার কিছু নেই। দা হিন্দুর আমি একটা জিনিস দেখছি, একটা সমালোচনাগুলো একটু পড়তে ভালো লাগে আমার, কিন্তু লেখে না কিছু। অন্য খবরের কাগজগুলোতে দেখি জোরালো সমালোচনা লেখে, কিন্তু দা হিন্দুতে আবার এই সমস্ত সমালোচনার জায়গাগুলো খুবই কম। এডিটোরিয়াল বোর্ড পেজটাতেই যত পাওয়া যায়, কিন্তু বাইরের জায়গাগুলোতে নেই। তো যাই হোক, এই আর কি, নিজের মতো করে বুঝে নিতে হয় এগুলো। আর বলো, বাকিরা বুঝতে পেরেছো? কুতুবুদ্দিন বোঝা গেছে? আগের ক্লাসগুলো দেখেছো? না স্যার, আগের ক্লাসগুলো দেখতে পারিনি, আমি দেখে নেবো। একটু দেখে নিই। তাহলে আগামীকাল আমার লিবার্টি আর ইকুয়ালিটির যে যতগুলো শর্ট কোয়েশ্চেন্স আছে সবগুলোই কিন্তু প্র্যাকটিস হবে। তো মোটামুটি 27টা, আর এদিকে বোধহয় 9টার মতো আছে। তো এই ধরো 35-36টা কোয়েশ্চেন্স পাবে, হার্ডলি হয়তো 40টা হতে পারে আরও, যেগুলো অ্যাড হবে এখন। তো এগুলো দেখে নাও ভালো করে, এগুলো কিন্তু আগামীকাল আমরা অ্যানালাইজ করব, ঠিক আছে? আর আগামীকাল হবে না, পরে এই দুটো পিওয়াইয়েও দেওয়া হয়েছে, 5টা কোয়েশ্চেন্স আছে সেখানে, 2 দিনের দেওয়া হয়েছে, 19 তারিখের আর 21 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। 5টা কোয়েশ্চেন্স আছে সেখানে, ভালো করে দেখে নিও কোয়েশ্চেন্সগুলো, ফরেন পলিসির কোয়েশ্চেন্স আছে, সরি। তো সেগুলো কিন্তু খুব কাজে আসবে। হ্যাঁ, ভালো কোয়েশ্চেন্স আছে সেখানে। বলো, শ্রেয়া বলতে বোঝা গেছে? শ্রেয়া আর ইপসিতা ক্লিয়ার হয়েছ? আইডিয়া ক্লিয়ার? আর ময়ূরী ওকে। আর দীপান্বিতা পায়েল বলো, বোঝা গেছে? নোট করে নিও ধীরে ধীরে। সোহিনী বলো। আর সায়ন্তন? ওকে,
তাহলে আজকে এতটুকুই থাক। স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল আমরা PYQsগুলো দেখে নেবো। তোমরা দেখে নাও, 40টার মতো কোয়েশ্চেন্স হবে, সেখানে ভালো করে করো, বুঝে বুঝে করো। আর যে বিষয়গুলো বাকি পড়ে গেল আমাদের, যেমন আমি ইয়ের কথাটা আমাদের একটু ডিটেলসে বললাম না, ইয়ের কি বলে বলেছি এর আগে, অবশ্য না বলিনি যে একেবারে তা নয়, এর আগের অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আলোচনা হয়েছে। ইজা বার্লিনের হচ্ছে পজিটিভ নেগেটিভ লিবার্টির আইডিয়াটা, তো সেগুলো আবার হবে এখানে PYQতে পাবো আমরা, আবার হবে, দেখে নাও ওগুলো, ঠিক আছে? কোয়েশ্চেন্সগুলো দেখে নাও, আবার আলোচনা হবে, রেকর্ডিংটাও আগের কাজগুলো দেখে নিলেও পাবে, হবে। চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার আগামীকাল। গুড নাইট।